আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের ক্লাস 3 এবং ভার্বের পার্ট 1। ভার্বের পার্ট 1 কেন? ভার্ব আসলে অনেক টপিক আছে কভার করার মতো। এক ক্লাসে করতে গেলে শেষ হবে না এবং ভালোভাবে হবে না, এই জন্য আমরা টোটালি ভার্বের উপর 2টা ক্লাস নিব। তো আজকে হচ্ছে ভার্বের উপর ফার্স্ট ক্লাস, যেটা আমাদের ক্লাস 3 তে পড়বে। আচ্ছা, তো সবার আগে আমাদের আসলে জানতে হবে যে ভার্ব কাকে বলে। যে কোনো একজন বলো তো, তুমি ভার্ব বলতে কি বুঝো? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাই তো। আচ্ছা, হ্যাঁ। এর বাইরে আর কোনো ডেফিনেশন আছে কারো মাথায়? আমি কিন্তু একটা লিখছি, দেখো আমি কি লিখছি, একটি ওয়ার্ড যা একটি কর্ম, অবস্থা বা অভিজ্ঞতাকে বর্ণনা করে। তা আসলে ঘুরে ফিরে অরণ্য যেটা বলছে ওইদিকেই যাচ্ছে, আসলে ওই কর্মটাই। ঠিক আছে, মানে একটা সাবজেক্ট যখন কোনো কিছু করে, কাজ করে, যে ওয়ার্ডটার মাধ্যমে আমরা জিনিসটা ইন্ডিকেট করি তাকে আমরা ভার্ব বলতেছি। আস্তে আস্তে আমরা খেয়াল করব। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে আমরা ভার্বের টাইপস গুলো জানতে হবে। এখন ভার্বের টাইপস বলতে গেলে অনেক ধরনের মতবাদ চলে আসবে। কারণ দেখো, আমি যে বইটা ফলো করছি সেখানে প্রথমে বলতেছে ভার্বের প্রথমে পার্ট হয় দুইটা, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে অক্সিলারি। কোনো কোনো জায়গায় দেখবা যে ভার্বকে শুরুতে দুই ভাগ করছে, এক ভাগ হচ্ছে ফাইনাইট, একটা হচ্ছে নন ফাইনাইট। ফাইনাইট থেকে আরো প্রিন্সিপাল বের করছে। যেটাই বের করো ঘুরে ফিরে এরাই ঠিক আছে। এবং ডিরেক্ট কোয়েশ্চেন এমন মানে হয় না যে ভার্ব কয় প্রকার, ঠিক আছে, এরকম কোশ্চেন খুবই কম হয়। যদি হয়ও তো তুমি দুই প্রকার দাগাইতে পারো, কারণ এখান থেকে যাক আর হলো ফাইনাইট নন ফাইনাইট থেকে ডিরেক্ট ভাগ করো, ওই ঘুরে ফিরে দুইটা ভাগই করতেছে, আসলে প্রধানত দুই ভাগ করতেছে। ঠিক আছে, তো দুই তুমি দাগাইতে পারো, সমস্যা নেই। কিন্তু আসলে আমাদের চিনতে হবে কোনটা কি আছে। ঠিক আছে, তো প্রিন্সিপাল ভার্ব কাকে বলে সামনে আমরা দেখবো, তাও বলতেছি। যেটা হচ্ছে আমাদের বাক্যের মেন কাজ করার যে ইয়াটা ছিল, যে ওয়ার্ডটা যে কাজ করা বোঝাতে, সে হচ্ছে আমাদের প্রিন্সিপাল। আর অক্সিলারিটা কি? প্রিন্সিপাল ভার্বকে যে সাহায্য করে, অক্সিলারি অন্য নাম হচ্ছে হেল্পিং ভার্ব। অক্সিলারির ভিতরে আবার 4 ধরনের পাওয়া যায়, সেটা আমরা আর সামনে দেখবো। আর প্রিন্সিপাল ভার্ব অথবা এটাকে মেন ভার্ব বলা যায়। এটাকে দুই ভাগ করা যায়, একটা হলো ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। যে কোনো একটা বাক্য তৈরির জন্য কি লাগে, ফাইনাইট ভার্ব লাগে না নন ফাইনাইট ভার্ব বলে? এটা আমরা আগের ক্লাসে বলছিলাম, যে কোনো এক ক্লাসে কেউ একজন বলো যে কোনো একটা বাক্য তৈরি করার জন্য কোন ভার্বটা আমাদের মাস্ট লাগবে, মানে ওটা ছাড়া। ফাইনাইট, হ্যাঁ, ফাইনাইট ভার্ব লাগবে, ফাইনাইট ভার্ব ছাড়া হয় না। ফাইনাইট ভার্ব ভার্ব কোনগুলা? আমি B0 থেকে B5 পর্যন্ত একটা লিস্ট বলছিলাম, মানে 6টা। তার ভিতরে কয়টা ফাইনাইটের ভিতরে পড়ে আর কয়টা নন ফাইনাইটের ভিতরে পড়ে? B0 থেকে B2। B0 মানে বেস, বেস ফর্ম। B1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, B2 মানে হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে বেস, প্রেজেন্ট এবং পাস্ট, এই প্রথম তিনটে হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, বাকি তিনটে হচ্ছে নন ফাইনাইট। একটা বাক্য তৈরি করার জন্য সাবজেক্ট লাগবে এবং ফাইনাইট ভার্ব লাগবে, মানে কি তিনটা যে কোনো একটা থাকলে আমাদের বাক্যটা হবে। আদারওয়াইজ অন্য কোনো ভার্ব যদি থাকে এই যে নন ফাইনাইটের ভিতরের, তাহলে বাক্যটা হবে না। তো বাক্যটা হবে না, তখন আমরা বাক্যটা বানানোর জন্য ওর সাথে একটা অক্সিলারি আনতে পারি। তাও একটা এক্সাম্পল দেখাই দেই, যদি এটা আগের ক্লাসের পড়া ছিল। আই হ্যাভ, আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। আচ্ছা, আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, দেখো ডান, ডান কিন্তু পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, আমি কি বলছিলাম, বেস, প্রেজেন্ট এবং প্রেজেন্ট, সরি পাস্ট, এই তিনটে হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। তাহলে এরপরে কি আসে? এরপরে আসে হচ্ছে আমাদের B3, B4, B5। B3টাই হচ্ছে আসলে আমাদের এই যে আমাদের পাস্ট পার্টিসিপলটা। তো পাস্ট পার্টিসিপল একটা কি নন ফাইনাইট ভার্ব। তার মানে কি, আই হ্যাভ ডান এর এই যে ডানটা একটা নন ফাইনাইট ভার্ব ছিল, ওকে দিয়ে কিন্তু বাক্য তৈরি হওয়ার কথা না। কিন্তু এতদিন আমরা পড়ে আসছি আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, এটা একটা বাক্য। এটা বাক্য হইতে পারছে, এর কারণ হচ্ছে এই নন ফাইনাইট যে ভার্বটা আছে, এর আগে একটা অক্সিলারি ভার্ব আমরা বসাই সব সময়। বসানোর কারণে নন ফাইনাইটটা ফাইনাইট হয়ে যায়। তার মানে কি, যে কোনো নন ফাইনাইটের আগে আমরা যখন একটা অক্সিলারি ভার্ব আনবো, দুইটার কম্বিনেশনে একসাথে একটা ফাইনাইট ভার্ব হবে, তখন যায় আমাদের বাক্যটা হয়ে যায়। ঠিক আছে, এভাবে আমরা নন ফাইনাইট দিয়ে বাক্য বানাতে পারি, কিন্তু তখন অক্সিলারি লাগে। আবার ফাইনাইটের আগে অক্সিলারি আনি কখনো কখনো, যখন অর্থ আমাদের চেঞ্জ করার দরকার হয় তখন। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো আজকের মেন টপিক হচ্ছে আমরা কভার করব
ফাইনাইট ভার্বগুলা থেকে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, তারপরে কপিউলেটিভ অথবা লিঙ্কিং এবং অক্সিলারি এখানে যা আছে সবগুলা। ঠিক আছে, বাকি থাকবে হচ্ছে আমাদের নন ফাইনাইটটা আর কজেটিভ ভার্বটা বাকি থাকবে। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো আজকের পড়া যাই। আচ্ছা, ট্রানজিটিভ ডেফিনেশনটা কি? বাক্যের অর্থ প্রকাশ করতে যে ভার্ব এর অবজেক্ট প্রয়োজন হয়। তার মানে কি, যেসব ভার্ব যখন একটা বাক্যের অর্থ প্রকাশ করতে চায় তার একটা অবজেক্ট লাগবে। আচ্ছা, সবকিছু পড়ার আগেই বলো তো অবজেক্ট বলতে আসলে কি বোঝায়, বা অবজেক্ট কিভাবে আমরা বের করতে পারি, বলতে পারবা? আম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি হচ্ছে নাউন বা প্রোনাউন অ্যান্সার আসে তাহলে ওটাকে অবজেক্ট বলেন। হ্যাঁ, অবজেক্ট। আচ্ছা, শেরিন কি জয়েন করতে পারছে? আচ্ছা। আচ্ছা, তো বাক্যের অর্থ প্রকাশ করতে যে ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় তাকে আমরা ট্রান্সলেটিভ বলতেছি। আগে আমাদের অবজেক্ট কি সেটা আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো এটার উপায়টা দেখি কিভাবে। একটা ভার্ব আমরা কাকে অথবা কার, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইমে আমাদের বলা হয় কি বা কাকে, কিন্তু কার দ্বারা কোয়েশ্চেন করলে অ্যান্সার পাওয়া যায়। কাকে এবং কার দ্বারা মানে টু হুম অথবা ফর হুম দ্বারা কোয়েশ্চেন করলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটাকে আমরা ইনডিরেক্ট অবজেক্ট বলবো। আর কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করে যে অ্যান্সারটা পাবো সেটাকে ডিরেক্ট বলবো। ইনডিরেক্ট এবং ডিরেক্ট তার মানে আমি কি বুঝতেছি, অবজেক্ট আবার দুই ধরনের। ঠিক আছে, কি কি সেটা আমরা একটা এক্সাম্পল থেকে ইজিলি বুঝি। দেখো, হি গেভ দ্য ক্লাস আ টাফ অ্যাসাইনমেন্ট। ক্লাস বলতে কিন্তু এখানে ক্লাসরুম না, ক্লাস বলতে বোঝায় হচ্ছে ক্লাসে যে স্টুডেন্টরা ওদেরকে আমরা ক্লাস বলি। ঠিক আছে, আর নর্মালি আমরা মনে করি ক্লাস বলতে রুমটা, কিন্তু আসলে রুম বলতে যখন আমরা বুঝতে চাবো তখন আমরা ক্লাসরুমই বলতে হবে। যখন শুধু ক্লাস বলবো তখন সেটা আসলে স্টুডেন্ট বোঝাচ্ছে। তো হি গেভ দ্য ক্লাস আ টাফ অ্যাসাইনমেন্ট। তো এখানে ভার্বটা হচ্ছে গেভ। গেভকে এখন আমি কাকে দ্বারা কোশ্চেন করি? তো কাকে দেয়? দা ক্লাসকে, ক্লাসকে দেয়। ঠিক আছে, তারপরে কি দেয়? কি দ্বারা কোশ্চেন করলাম? এ টাইপ অ্যাসাইনমেন্ট। তাহলে টাফ অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা অবজেক্ট অ্যান্সার, আবার দি ক্লাসও একটা কি অবজেক্টের অ্যান্সার। কিভাবে? কাকে দ্বারা কোশ্চেন করলে এটা পাইতেছি, কি দ্বারা কোশ্চেন করলে এটা পাইতেছি। তো আমি কি বলছিলাম শুরুতে, যে দেখো কাকে অথবা কার দ্বারা কোশ্চেন করলে যে উত্তরটা পাবো সেটা হবে আমাদের কি ইনডিরেক্ট। তার মানে কি, ভার্বের ঠিক পরে আসলো কি ইনডিরেক্টটা, আর ইনডিরেক্টের পরে আসতেছে কি ডিরেক্টটা। দুটোই আমাদের অবজেক্ট, আমাদের অবজেক্ট। ঠিক আছে, ইনডিরেক্টটা কি মানুষ বোঝাচ্ছে, তাহলে এটা কি একটা ব্যক্তিবাচক। এই যে ইনডিরেক্টটাকে আমরা ব্যক্তিবাচক বলবো। আর যেটা ডিরেক্ট সেটা কি আমাদের বস্তুবাচক, কারণ অ্যাসাইনমেন্ট একটা বস্তু, তাহলে ওটাকে আমরা বলবো বস্তুবাচক। তার মানে একটা সিকোয়েন্স আছে একটা বাক্যের, বাক্যের ঠিক পরে থাকবে আমাদের, যদি অবজেক্ট থাকে ঠিক পরে থাকবে হচ্ছে আমাদের ব্যক্তিবাচকটা, আর ব্যক্তিবাচকের ঠিক পরে থাকবে আমাদের বস্তুবাচকটা মানে ডিরেক্টটা। ঠিক আছে, তো আবার আরেকটা কথা এখানে আছে, দেখো বাক্যের ট্রান্সিটিভ এর পর একটি অবজেক্ট, অবজেক্ট মানে কি নাউন বা প্রোনাউন, এবং অবজেক্ট কিন্তু সবসময় নাউন বা প্রোনাউন হইতাছে। ঠিক আছে, থাকলে একটি ডিরেক্ট অবজেক্ট হবে। তার মনে করে এখন শুধু বলে দিল এমন একটা বাক্য, দেখি গেভ আ টাফ অ্যাসাইনমেন্ট, এখানে ক্লাসরুমটা নাই। ঠিক আছে, তাহলে মানে কি আছে তোমার অবজেক্ট একটা, তাহলে একটা ডিরেক্ট নাকি ইনডিরেক্ট ওই দিন ওখানে যাওয়ার দরকার নাই। অবজেক্ট আছে মানে সেই এখন ডিরেক্ট হয়ে যাবে। ঠিক আছে, ইনডিরেক্ট আর হবে না। যখন দুজন থাকে তখন আমাদের কাউন্টিংটা আসে ডিরেক্ট বলবো না ইনডিরেক্ট বলবো, যখন একজন তখন ও একজনই আমাদের অবজেক্ট। তো এত ইতিহাস কেন বললাম, কারণ যখন আমরা একটা ভার্ব দেখবো, ভার্বের পরে যখন দেখবো নাউন আছে, ঠিক আছে, এবং নাউন দেখবা দুইটা আছে, প্রথমটাকে ইনডিরেক্ট বলবা, পরেরটাকে ডিরেক্ট বলবা, এবং যদি একটাই থাকে সেটাকে আমরা আমরা শুধু অবজেক্ট বলবো, ডিরেক্ট ইনডিরেক্ট আর বলার দরকার নাই। তবে এটা কেন দেখতেছি, কারণ আমরা যদি অবজেক্ট পাই বাক্যে, তাহলে এই যে ভার্বটা সেটাকে সেটা কি হয়ে যাবে আমাদের ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে। ঠিক আছে, তো ট্রানজিটিভ ভার্বটা বোঝার জন্য আমরা এত কিছু দেখলাম। তার মানে ট্রানজিটিভ ভার্ব কারা? যাদের পরে একটা অবজেক্ট সব সময় লাগে। এখন তোমরা কোয়েশ্চেন করতে পারো, তাহলে হি গেভ লেখলে কি অর্থ প্রকাশ পায় না? হি গেভ লেখলে কি অর্থ প্রকাশ পায় না? যে সাবজেক্ট, তারপরে হি গেভ, সে দিল, এটা তো একটা আমাদের বাক্য। তাহলে এখানে তো আর অবজেক্ট দরকার ছিল না, এমন কি কারো মাথায় আসছে? কারণ এই যে একটা ফাইনাইট ভার্ব আর একটা সাবজেক্ট, এটাও কিন্তু বাক্য হওয়ার কথা ছিল। তার মানে আমাদের অবজেক্ট না দিলেও তো চলতো নাকি? অবজেক্ট না দিলে কি এই বাক্যটা কমপ্লিট?
তৌসিফ না বলো না তো। ভাইয়া। তৌসিফ কি আছো? জি ভাইয়া। হ্যাঁ, কি বলতেছি যে আমরা জানি একটা বাক্য গঠন করার জন্য সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব হইলেই চলে, ঠিক আছে? তো গেভ কি একটা ফাইনাইট ভার্ব, কেন? কারণ এটা হচ্ছে আমাদের পাস্ট ফর্ম। তার মানে সাবজেক্ট আমাদের ফাইনাইট ভার্ব আছে, এটা বাক্য হয়ে যায়। তার মানে কি আমাদের এটা একটা কমপ্লিট বাক্য নাকি? না, কেন না বলো? অবজেক্ট লাগবে তো, এটার তো কোনো মিনিংই হচ্ছে না। হি গেভ, সেটা তো পিছনে আছে। আকাঙ্ক্ষা বাকি এখন। হ্যাঁ, বাংলা ব্যাকরণ ঢুকে যায় এখানে, যে একটা বাক্যে তিনটা গুণ। প্রথমটা কি? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আর এটা আসক্তি। মনে নেই রে। ঠিক আছে। আসক্তি। আসক্তি। হ্যাঁ, তো এখানে এতটুকু শোনার পরে আমাদের মনে একটা আকাঙ্ক্ষা জাগে যে কি দিল, কি দিল জানি না। তো দিলটা কি ওটা জানার জন্য আমাদের অবজেক্টটা বসানো লাগতেছে। দিছে কি একটা টাফ অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? এই জন্যই গেভটা আসলে একটা ট্রানজিটিভ ভার্ব। তো কারা ট্রানজিটিভ কারা ইনট্রানজিটিভ মুখস্থ করার কিছু নাই, আমরা বাক্যটা পড়বো, বাক্যটা পড়লে আমরা ধরতে পারবো। ওকে, নিচে আর একটা এক্সাম্পল আছে যেখানে দেখো আর কি লেখা, হি রিটার্ন দা ওয়ালেট টু হিজ ওনার। আচ্ছা, আমরা আরেকটা লাইন আমাদের সবসময় জানতো, সেটা কি দুইটা অবজেক্টের মাঝে কখনো প্রিপোজিশন বসতে পারে না, যেখানে কিন্তু প্রিপোজিশন নাই। তবে তুমি যদি বসাতে চাও তাহলে এই দুইটার পজিশন তোমাকে শিফট করে দিতে হবে। যদি পজিশন শিফট করো তাহলে কি হবে, মানে ক্লাসরুমটা পরে আনবা, তাহলে লিখবে এভাবে, হি গেভ আ টাফ অ্যাসাইনমেন্ট টু দা ক্লাস। ঠিক আছে, ইনডিরেক্টটাকে যখন তুমি লাস্টে নিতে চাবা তোমার মাঝে একটা টু লাগবে। তো এরকম একটা বাক্য আমি উল্টা লিখছি, দেখো, হি রিটার্ন দা ওয়ালেট টু ইটস ওনার। এই বাক্যটাকে যদি আমি উপরে বাক্যটার স্ট্রাকচারে সাজাতে চাই তাহলে কি লিখতে হবে সিনথিয়া বলো? মানে প্রিপোজিশন রাখতে চাই না। ফার্স্ট অ্যান্ড ফার্স্ট রেসপন্স করবা, না পারলে ডিরেক্ট তাড়াতাড়ি বলবা। ভাইয়া পারতেছি না। আচ্ছা, হ্যাঁ, তো দেখো, একে তো হচ্ছে দুইটা অবজেক্টের মাঝে প্রিপোজিশন থাকতে পারবে না। তো যেখানে আমরা দেখতেছি প্রিপোজিশন আছে, তুমি যদি প্রিপোজিশন সরাতে চাও তোমাকে জাস্ট এই দুইটার পজিশন চেঞ্জ করতে হবে। হি রিটার্ন কি হবে, ইটস ওয়ালেট, ইটস ওনার দা ওয়ালেট, মানে ওনারকে ওয়ালেটটা ফেরত দিছে। উপরটার মতো যে হি গেভ দ্য ক্লাস আ টাফ অ্যাসাইনমেন্ট, এই যে ক্লাস মানুষ ব্যক্তিবাচক, ওটাকে আমরা আগে রাখতে হবে। তারপরে এটা অ্যাসাইনমেন্ট, সেটা একটা বস্তুবাচক, সেটাকে আমরা পরে রাখতেছি। তবে যদি এটাকে আমরা প্রিপোজিশন আকারে সাজাতে চাই, মানে অপশনে থাকতেই পারে, ঠিক আছে, যে অপশনগুলোর ভিতরে কোনটা কারেক্ট, তখন দেখা গেলো এই অপশনটা নাই, কিন্তু একটা প্রিপোজিশন আর একটা অপশন আছে। সেটা কেমন দেখতে হবে, সেটা হবে এরকম, হি গেভ আ টাফ অ্যাসাইনমেন্ট টু দ্য ক্লাস, প্রিপোজিশন দিয়ে, ঠিক আছে। আর এফবিএস এর যেহেতু যে তোমার কারেক্ট সেন্টেন্স কোনটা বের করো বলে, তখন এখানে এটা থাকতেই পারে, এই জন্য এটা নিয়ে তো কথা বলতেছি, ঠিক আছে। তো এটা মোটামুটি আমরা অপশন দেখলে আসলে ধরে ফেলতে পারবো। আচ্ছা, এবার আসি ইনট্রানজিটিভ। তো ট্রানজিটিভে হচ্ছে আমাদের অবজেক্ট লাগে, আর ইনট্রানজিটিভ হচ্ছে কি কোনটা, যেটা অবজেক্ট লাগবে না। এই যে বাক্যের অর্থ প্রকাশ করতে যে ভার্বের অবজেক্টের প্রয়োজন হয় না, ওর অবজেক্ট লাগবে না। কেমন দেখো একটা এক্সাম্পল, মাদার লাভস, ঠিক আছে, মা হাসতেছে। মা কি হাসতেছে, এটা তো আর কিছু কোনো কোয়েশ্চেন হইলো না, ঠিক আছে। সে হাসতেছে হাসতেছে, কথা শেষ, এখানে এখানে কোনো আর কি বলে আকাঙ্ক্ষা নাই, বাকি সামনে কি আছে এটা শোনার কোনো আকাঙ্ক্ষা নাই। তার মানে কি লাভ একটা আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। আরেকটা হইতে পারে যে শি লাইস, ঠিক আছে, সে মিথ্যা কথা বলে। সে মিথ্যা কথা বলে, শেষ, কথাটা এখানে শেষ। কি মিথ্যা কথা বলে এটা না জানলেও চলে, মিথ্যা কথা যে বলে সে অনেক কথাই মিথ্যা বলে, ঠিক আছে। তো শি লাইস বাক্যটা এখানে শেষ, তার মানে কি লাইসটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। তবে এখন তুমি একটা বাক্য এমনও দেখতে পারো যেখানে আসলে অবজেক্ট দেখা যাচ্ছে, এই যে মানে অবজেক্টের মতো লাগতেছে, কেমন দেখো, তার ডোর ওপেন্ড অটোমেটিক্যালি। এখন অটোমেটিক্যালি দেখা তোমার চিন্তা হইতে পারে, এই যে একটা ভার্ব আছে এরপরে একটা অবজেক্ট দেখতেছি, তার মানে তো এটা আমাদের ট্রানজিটিভ হয়ে গেল। কিন্তু একটা
ওয়ার্ড দেখে সেটাকে চিন্তা করা যাবে না, আসলেই একটা অবজেক্ট নাকি জানতে হবে। কোয়েশ্চেন করি আমরা, যে দরজাটা কি খুললো, কি খুললো, কোনো অ্যান্সার দিবে না, অটোমেটিক্যালি কিন্তু ওভাবে অ্যান্সার আসে না যদি কি দেয়া কোয়েশ্চেন করো। কাকে খুললো, আসতেছে না, ঠিক আছে, এখানেও আসতেছে না। তার মানে কি, কিভাবে খুললো, তখন আসতেছে অটোমেটিক্যালি। কিভাবে অ্যান্সার আসতেছে, কিভাবে অ্যান্সার যারা দেয় তারা কিন্তু আসলে একটা অ্যাডভার্ব, ঠিক আছে। আর অ্যাডভার্ব যদি তুমি আপাতত নাও চিনো, সামনে চিনবা। আপাতত যদি তুমি না চিনো, তাহলে তোমার এভাবে বুঝতে হবে যে কি বা কাকে দ্বারা যখন আমি অ্যান্সার পাই নাই, তার মানে আর যাই হোক আমাদের অবজেক্ট তো না। তো অবজেক্ট যদি না হয়, তার মানে কি একটা আমাদের ওয়ার্ড আছে কিন্তু ওয়ার্ডটা অবজেক্ট হয় নাই, তার মানে আমাদের এই ভার্বটা আমাদের কি ইনট্রান্সিটিভ ভার্বই, অথবা লাস্টে একটা প্রিপোজিশন থাকতে পারে, ঠিক আছে। তো আমাদের যাই থাকুক, আমাদের অবজেক্ট নাই, এই জন্য আমরা এই ভার্বটাকে বলে দিব একটা ইনট্রান্সিটিভ ভার্ব। তো কোশ্চেনটা আসলে কেমন থাকে, কোশ্চেনে থাকবে হচ্ছে তোমাদের এই সেন্টেন্সটা লেখা থাকবে, নিচের সেন্টেন্সটা লিখে দিয়ে বলবে যে এখানে ওপেনটা কেমন ভার্ব, ঠিক আছে। অক্সিলারি অপশন থাকবে, তারপরে তোমার ইনট্রান্সিটিভ অপশন থাকবে, ট্রান্সিটিভ অপশন থাকবে, লিঙ্কিং অপশন থাকবে, তখন তুমি ইনট্রান্সিটিভ দাগায় দিবা, ঠিক আছে। কিভাবে আইডেন্টিফাই করবা, এই যে এর পরে একটা ওয়ার্ড আছে কিন্তু ওয়ার্ডটা কি বা কাকে দ্বারা কোয়েশ্চেন করলে অ্যান্সার দেয় না, মানে কোনো অবজেক্ট না, তার মানে যে ভার্বের পরে কোনো আমাদের অবজেক্ট থাকে না, সেটাকে আমরা কি বলি, ইনট্রান্সিটিভ। এভাবে আমরা বের করতে পারি। এতটুকু বুঝছো নাকি, দেখো। সবাই বুঝছো এতটুকু? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এই দুইটা যেটা গেল, এটা কিন্তু খুবই ইজি, দুইটা এমসিকিউ এর আনসার দিলাম। আর এগুলা মেইনলি আসে তোমার জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগাং, ইউপিতে আসে না। তাও কোন জায়গায় কি আসতেছে এত কিছু চিন্তা করে তো আসলে করা যাবে না, এই জন্য আমরা সবই করবো। আচ্ছা, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বানান এখানে ই হবে, এখানে ঠিক করছি, এখানে ঠিক করি নাই, ঠিক করে দিব। আচ্ছা, ডেফিনেশন। বাক্যের সাবজেক্ট ও ভার্ব এর পরবর্তী নাউন অথবা অ্যাডজেটিভ যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে ওই নাউন বা অ্যাডজেটিভকে আমরা কমপ্লিমেন্ট বলবো। একটা এক্সাম্পল দেখে বুঝি, পরের লাইনটা পরে করতেছি। হি ওয়াজ মেড ক্যাপ্টেন। কি বলছিলাম, সাবজেক্ট ও ভার্বের পরবর্তী নাউন অথবা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই যে সাবজেক্ট আর ভার্বটা, এই যে ভার্বের ঠিক পরবর্তী যে নাউন অথবা অ্যাডজেক্টিভ, আচ্ছা নাউন আছে এখানে, তাহলে এই সাবজেক্ট আর এ হচ্ছে আমাদের আরেকটা নাউন, ঠিক আছে। দুইটাই যদি একই ব্যক্তিকে বোঝায়, তাহলে আমরা এই নাউন অথবা অ্যাডজেক্টিভকে কমপ্লিমেন্ট বলবো। মানে নাউন আর অ্যাডজেক্টিভ কোনটাই যেটা, এটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারবো কখন, যদি একই ব্যক্তিকে বোঝায়। আচ্ছা দেখো, হি ওয়াজ মেড ক্যাপ্টেন, তাকে কি ক্যাপ্টেন বানানো হয়েছিল, তাহলে ক্যাপ্টেন কাকে বানাইছে, এই লোকটাকে। তার মানে এই আমার ভার্বের ঠিক পরবর্তী যে নাউনটা, সেটা আমাদের সাবজেক্টকেই ইন্ডিকেট করতেছে, একই জিনিসকে ইন্ডিকেট করতেছে। যদি একই জিনিস হয়, তাহলে আমরা এই নতুন যে ইয়াটা পাইছি, যে নাউনটা পাইছিলাম পরে, তাকে আমরা বলবো কি, কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। আরেকটা ধরন হইতে পারে এটাকে আইডেন্টিফাই করা, সেটা হচ্ছে আবার যদি অবজেক্ট ও অবজেক্টের পরবর্তী নাউন অথবা অ্যাডজেক্টিভ যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলেও ওই নাউন অথবা অ্যাডজেক্টিভকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারবো। আচ্ছা, সিম্পল আসো দেখো, এখানে পুরো বাক্যটা পড়লে আমাদের কি পাচ্ছি, যে ভার্বের ঠিক পরে পরে আমি কি পাচ্ছি, একটা অ্যাডজেক্টিভ পাচ্ছি, ডিফিকাল্ট মানে কঠিন, ঠিক আছে। কঠিন কিন্তু একটা অ্যাডজেক্টিভ। কিভাবে, কোনো কিছুকে যখন তুমি বলো যে এটা কেমন, এটি এটি কেমন, এটা একটা কঠিন, ঠিক আছে, অথবা সহজ, তাহলে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এটি এই পাঁচটার একটা অ্যান্সার দিলে সেটা হয়ে যায় কি, অ্যাডজেক্টিভ। তো ধরে নাও যে এটা কঠিন, এটা ওর একটা গুণ, তার মানে অ্যাডজেক্টিভটা কি পাইলা, ডিফিকাল্ট। তাহলে এখন তুমি যদি শুধু প্রথমটার কথা চিন্তা করো, যে সাবজেক্ট, ঠিক আছে, এবং অ্যাডজেক্টিভ একই জিনিসকে ইন্ডিকেট করতেছে, দেখো কি কঠিন, এই যে এটাই কঠিন, ইটটাই কঠিন। তার মানে কি, তুমি যদি প্রথম লাইনের রুল অনুযায়ী মিলাতে চাও,
এই সাবজেক্ট এবং যে অ্যাডজেক্টিভটা একই জিনিসকে ইন্ডিকেট করতেছে, তার মানে কি আমার এই ডিফিকাল্টটাকে আমরা একটা কমপ্লিমেন্ট বলতে পারি। ঠিক আছে, ঠিক আছে। এক কথা হচ্ছে আমরা দেখবো যে কোনো বাক্যের সাবজেক্ট এবং যাকে আমার নিচে দাগ দিয়ে বলতেছে এটা কি, এটা কমপ্লিমেন্ট নাকি কি। মনে করে এই প্রথম এক্সাম্পলে দাগ দিয়ে রাখছে এটার নিচে, এটাকে তোমার কোশ্চেন করছে এটা কি, এটা কি কমপ্লিমেন্ট নাকি, ঠিক আছে, বা কমপ্লিমেন্ট কোনটা এখানে। তখন চারোটাকে অপশনে দিয়ে দিল, হি ওয়াজ মেড ক্যাপ্টেন, চারটাকে অপশন দিয়ে বললো কমপ্লিমেন্ট কোনটা। তাহলে তুমি খেয়াল করবা যে এটা তো ভার্ব, এটা তো আর কমপ্লিমেন্ট হবে না, এটাও ভার্ব, এটা অথবা এটা হবে। তো তুমি এখন দেখলা যে সাবজেক্ট এবং যে লাস্টের যে নাউনটা একই মানুষকে ইন্ডিকেট করতেছে, তার মানে ও তো আর কমপ্লিমেন্ট হবে না, ও তো সাবজেক্ট, তার মানে এই ক্যাপ্টেনটাই আমাদের কমপ্লিমেন্ট। এভাবে ইজিলি বের করতে পারবা যখন একটা বাক্যে একটা দাগ দিয়ে দিবে। ঠিক আছে, এভাবে তুমি তাহলে আরো সহজে ইন্ডিকেট করতে পারো। বুঝছো এবার? জি ভাই বুঝছি। হুম। ভাইয়া হ্যাঁ, এখানে টু বাস এটা কি হবে, মানে ভার্ব বা কি এটা? কথা শোনা যায় না তোমার। টু পাস, ইট ইজ ডিফিকাল্ট টু পাস, এখানে টু পাস অংশটুকু আছে না, এটা কোন পার্ট অফ স্পিচে পড়বে? কোন পার্টস? আচ্ছা, টু তো টুই প্রিপজিশন, আর পাঁচটা কি, পাঁচটা ভার্ব। ভার্ব দুইটা থাকতে পারে, সমস্যা নাই তো, কিন্তু এখানে মেন ভার্ব হচ্ছে এটা বা ফাইনাইট ভার্ব এটা। আর টু প্লাস ভি0 এটা কি একজন বলো, এটা কোনটা? এটা আমাদের ইনফিনিট। B5। হ্যাঁ, ইনফিনিটিভ। তো এটা হচ্ছে ভার্বের নাম, কিন্তু পার্টস অফ স্পিচ বললে এটা একটা ভার্ব, আর শুধু টুটা একটা প্রিপজিশন। ফাইনাইট ভার্ব একটা থাকবে, কিন্তু ভার্ব আরো থাকুক, সমস্যা নাই। আচ্ছা, লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বটা কমপ্লিমেন্টের যে টপিকটা ওটারই কাছাকাছি। যেমন কি বলতেছে দেখো, বাক্যে সাবজেক্ট ও কমপ্লিমেন্ট এর মাঝের ভার্বটাকে বলে লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব পাইতে হলে আগে কমপ্লিমেন্ট অবশ্যই থাকতে হবে। প্রথম এক্সাম্পলটা আগে আসি, দেখো, হি বিকেম আ পলিটিশিয়ান। আচ্ছা, তো হি আর আ পলিটিশিয়ান, যে পলিটিশিয়ান সেই হচ্ছে হি, তার মানে কি সাবজেক্ট এবং আমি যে নাউনটাকে ইন্ডিকেট করতেছি দুইজনই একই মানুষকে বোঝাচ্ছে, তার মানে এই পলিটিশিয়ান হচ্ছে কমপ্লিমেন্ট। তো এই দুইজনের ঠিক মাঝে যে ভার্বটা থাকবে সেটাকে আমরা কি বলবো, লিঙ্কিং ভার্ব। তার মানে বিকেম একটা লিঙ্কিং ভার্ব। এরকম লিঙ্কিং ভার্বের পুরো একটা লিস্ট লিখে দিচ্ছি, সেটা টু বি। টু বি বলতে হচ্ছে বি ভার্ব যতগুলা আছে সবগুলা। বি ভার্ব আছে হচ্ছে কোনগুলা, এম আছে, ইজ আছে, ওয়াজ আছে, ওয়ার আছে, এম ইজ আর ওয়াজ ওয়ার, তারপর কি আছে, বিন আছে, বিং আছে। ঠিক আছে, এগুলা। তারপরে বিকামেরটা মাত্র দেখলাম, রিমেনের দেখলাম, লুক আছে, সিম আছে, রিমেইন আছে, অ্যাপিয়ার আছে, মেক, রান, গো, গ্রো, রিড, টেস্ট, স্মেল। এখন টেকনিক ভাবে কিন্তু কোনো লিমিট নাই, কিন্তু বেশি বেশি কোনগুলো আসে, এই ভার্ব গুলা দেখলে বুঝবা যে সেটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। বিকামেরটা বেশি আসে। তারপরে এখান থেকে আসে হচ্ছে তোমাদের টেস্ট, স্মেল, ফিল, এ তিনটা আসে। ওকে, এই মোটামুটি এই পাঁচটার মতো সবসময় মনে রাখো। এর বাইরে যখন তোমার আসবে তখন তুমি বাক্য মিলিয়ে বের করতে পারবা যে কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের মাঝে কে আছে, তখন বের করতে পারবা। লাস্টটা যদি দেখি, হানি টেস্ট সুইট। আচ্ছা, সুইট আর হচ্ছে হানি, তো কোনটা সুইট, হানি সুইট। তার মানে এই অ্যাডজেক্টিভটা বা এই ওয়ার্ডটা যদি চিন্তা করো, এই ওয়ার্ডটা আর এই যে সাবজেক্টটা একই জিনিস ইন্ডিকেট করতেছে। মিষ্টি কে, এই যে মধু। তার মানে মাঝে যেটা আছে টেস্ট, সেটা একটা লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, তো কমপ্লিমেন্টারি সাবজেক্ট মাঝে যেটা থাকবে সেটা আমাদের সবসময় লিঙ্কিং ভার্ব হবে। এটা বুঝছো নাকি দেখো। আচ্ছা, কপিউলেটিভ কি কি গেছে এতক্ষণ, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ গেছে, কমপ্লিমেন্ট গেছে, লিঙ্কিং গেছে। কপিউলেটিভটা আসলে লিঙ্কিং এরই একটা পার্ট। কেমন, যে সকল ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে আলাদা অর্থ প্রকাশ করে তারাই হচ্ছে কপিউলেটিভ, এবং এরাও এক ধরনের কি লিঙ্কিং ভার্ব। এক্সাম্পল দেখি ডিরেক্ট, দ্য ডগ ওয়েন্ট ম্যাড।
আচ্ছা, ওয়েন্ট অর্থ হচ্ছে যাওয়া, ঠিক আছে, আর ম্যাড হচ্ছে কি পাগল, তার মানে কি কুকুরটি পাগল গেছে। তো কুকুরটা পাগল গেছে এটা কোনো অর্থ আসলে প্রকাশ করতেছে না ওরকম, মানে কোনো সেন্স মেক করে না। আসলে ওখানে কি বোঝাচ্ছে যে কুকুরটা পাগল হয়ে গেছে, ঠিক আছে। ওয়েন্টের যে অর্থ যাওয়া ওটা চিন্তা করলে এখানে হবে না, এখানে পুরোটা অর্থ দাঁড়াচ্ছে যে কুকুরটা পাগল হয়ে গেছে। তো আমি যখন একটা ভার্ব ইউজ করলাম এবং ওর পরে একটা অ্যাডজেক্টিভ বসালাম, অর্থটা যা হওয়ার কথা তা হলো না, তখন ওই ভার্বটাকে আমরা কপিউলেটিভ ভার্ব বলতে পারি, ঠিক আছে। আর একটা এক্সাম্পল দেখি, মাই ড্রিমস কেম ট্রু। তো আমার ড্রিম গুলা কই আসছে, সত্যি আসছে। তো আমার ড্রিম গুলা সত্যি আসছে এটাও কোনো লজিক্যাল সেন্টেন্স না। তো আসলে অর্থটা কি দাঁড়াইতেছিল, মাই ড্রিমস কি সত্য হয়েছে, অর্থটা হচ্ছে এমন। তো এখানেও ভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ আইসা যখন অর্থটা প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ যা আসে তা না বুঝে অন্য কিছু বুঝায়, তখন আমরা ওই ভার্বটাকে কি বলবো, কপিউলেটিভ ভার্ব। ওকে, এভাবে আমরা বের করব। এগুলো খুবই লেস ইম্পর্টেন্ট টপিক, কিন্তু জানা থাকলে যদি হঠাৎ করে চলে আসে আমরা পারবো, এই জন্য দেখতেছি। আচ্ছা, ইনকুয়েটিভ ভার্ব এটা কি, যে সকল ভার্ব কোনো অবস্থার পরিবর্তনের সূচনা, বিকাশ অথবা পরিণতি বোঝায়, এটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। যদি এক্সাম্পলে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। ওই একই বাক্যটা, মাই ড্রিমস কেম ট্রু। আচ্ছা, তাহলে আমি কি বলছিলাম, অবস্থার পরিবর্তনের সূচনা, সূচনা মানে শুরু, বিকাশ মানে আস্তে আস্তে বাড়তেছে, পরিণতি মানে কি ফাইনাল যে রেজাল্ট সেটা। মাই ড্রিমস কেম ট্রু, আমার স্বপ্নগুলো কি শেষমেশ কি পূরণ হয়েছে, সত্যি হয়েছে, তার মানে কি পরিণতি। তো কোনো কিছু যখন পরিণতি বোঝাচ্ছে কোনো অবস্থার, তখন যে ভার্বটা দ্বারা বোঝাচ্ছে তাকে আমরা কি ইনকুয়েটিভ ভার্ব বলতে পারি। তার মানে এটা একটা কপিউলেটিভ ভার্ব, এটা একটা ইনকুয়েটিভ ভার্ব, ঠিক আছে। কেম দুইটাই একই জিনিসকে বোঝাচ্ছে। হি গট টায়ার্ড, সেই কি ক্লান্ত হয়ে গেছে, তার মানে কি কাজ করতে করতে শেষমেশ পরিণতি কি দাঁড়ালো, সে ক্লান্ত। তো এখানেও তাহলে গটটা আসলে কি ইনকুয়েটিভ ভার্ব, এভাবে বের করতে পারবো। তো ইনকুয়েটিভ এবং কপিউলেটিভ খুবই রেয়ারলি দেখা যায় কোনো পরীক্ষায়, ঠিক আছে। তো আসলে যাতে পারা যায় এই জন্য জাস্ট দেখে রাখলাম এই দুইটা। ফ্যাক্টেটিভ, যে সকল ট্রানজিটিভ ভার্ব তার ডিরেক্ট অবজেক্টের পর অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না। তার মানে কি এটা একটা ট্রানজিটিভ ভার্বই, কিন্তু এখানে ইনডিরেক্টের পরেও আরেকটা কি ওয়ার্ড লাগবে। এক্সাম্পল দেখি, উই সিলেক্টেড হিম ক্যাপ্টেন, ঠিক আছে, মাঝখান গুলো বাদ দিয়ে আপাতত পড়ি। উই সিলেক্টেড হিম ক্যাপ্টেন। আমরা যদি জাস্ট এতটুকু বলতাম উই সিলেক্টেড হিম, তো সিলেক্টের পরে হিম আছে মানে একটা অবজেক্ট আছে, তার মানে বাক্যটা কমপ্লিট ছিল। কিন্তু কিন্তু ওকে কি জন্য সিলেক্ট করছি, ক্যাপ্টেন হিসেবে সিলেক্ট করছি, ঠিক আছে। তার মানে কি ওই ডিরেক্ট অবজেক্টের পরে আমাদের আরেকটা ওয়ার্ড লাগতেছে, না হলে মিলতেছে না। তো এই এই ধরনের যখন কেস হবে তখন এই যে ভার্বটা থাকবে সেটাকে আমরা ফ্যাক্টিটিভ বলতে পারবো। তো এটা এত ইতিহাস করার থেকে মনে রাখা বেশি ইজি। কি দেখো, সিলেক্ট, ইলেক্ট, চুজ, মেড, চারটা একই অর্থ বোঝায়। সিলেক্ট ইলেক্ট মানে ওই যে সিলেক্ট করা আমরা বুঝি, যে চুজ ওটাও একই কাছাকাছি অর্থ। মেড মানে বানানো, মানে ক্যাপ্টেন বানাইছে আমাকে, তার মানে কি ওই চুজই করছে আসলে তাহলে। আর একটা আছে কল মানে ডাকা, ঠিক আছে। তার মানে সবগুলার অর্থ ঠিক কাছাকাছি। এই সবগুলাই আসলে ফ্যাক্টিটিভ ভার্ব, যদি অপশনে ওইরকম কোনো অপশন তুমি পাও তাহলে দাগাইতে পারবা। কগনিটিভ, এটা অনেক আসে এবং এটা বেশি ইম্পর্টেন্ট। যে ইন্ট্রান্সিটিভ ভার্ব তারই নাউন ফর্ম বা সমজাতীয় নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে, তারাই হচ্ছে কি কগনিটিভ ভার্ব। ডিরেক্ট এক্সাম্পলে যে দেখো, হি র্যান আ রেস, ভার্বটা কি র্যান, আর অবজেক্টটা কি রেস। রান থেকেই কিন্তু রেস আসে, ঠিক আছে। তোমার রান ভার্বটার নাউন ফর্ম হচ্ছে রেস, অথবা রেসের ভার্ব ফর্ম হচ্ছে কি রান, মানে র্যান তো না, রান। ওকে, তার মানে কি ভার্ব এবং অবজেক্ট দুইটার অরিজিন সেম, একটা ওয়ার্ড থেকে হচ্ছে, তখন ওই যে ভার্বটা আছে সেটাকে আমরা বলবো কগনিটিভ ভার্ব। এই অবজেক্টটাকে কগনিটিভ অবজেক্ট বলা যায়, ঠিক আছে, একই অরিজিন যখন হয়। আই লিভড আ সিম্পল লাইফ, লাইফ এবং লিভ দুইটার অরিজিন একই ওয়ার্ড,
ভার্বের জন্য লিভ, নাউনের জন্য হচ্ছে লাইফ। আই ড্রিমড আ ওয়ান্ডারফুল ড্রিম। এই ড্রিম মানে হচ্ছে নাউন, স্বপ্ন। আর এই ড্রিমড মানে হচ্ছে কি, স্বপ্ন দেখা। দুইটারও অরিজিন কি, সেম ওয়ার্ড। যেটা ভার্বের কাজ করতেছে সেটাকে আমরা বলবো কগনিটিভ, আর যেটা নাউন অথবা এখানে অবজেক্টের কাজ করতেছে সেটাকে আমরা বলবো কি, কগনিটিভ অবজেক্ট। এভাবে আমরা কগনিটিভ গুলা বের করতে পারবো। এতটুকু সবাই বুঝছো নাকি? দেখো, হ্যাঁ ভাইয়া। আচ্ছা। রুট ভার্ব, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশনাল ভার্ব, ভার্বাল ইডিয়াম সব একই অর্থ বোঝাচ্ছে। আসলে কি, একটা ওয়ার্ড দ্বারা আমরা এতক্ষণ দেখছি যে ভার্ব বোঝাচ্ছে, কিন্তু একটা না হয়ে যখন একাধিক থাকবে তখন সেটাকে আমরা গ্রুপ ভার্ব বলবো। যেমন দেখো, ম্যাক্সিমাম টাইমে প্রিপোজিশন থাকবে, মানে ওর সাথে সবসময় একটা প্রিপোজিশন আসে। শি লুকস আফটার হার মাদার, সে তার মায়ের দেখাশোনা করে। লুকস আফটার মানে দেখাশোনা করা, ঠিক আছে? তো আমরা সবসময় লুক আফটার ইউজ করে দেখাশোনা বোঝাই। তার মানে এই লুক আফটারটা যেটা একসাথে আমরা এই চারটা নামে যে কোনো একটা নামে ডাকতে পারবো, অপশনে যেটা থাকে। গ্রুপ ভার্ব বলতে পারবো, ফ্রেজাল ভার্ব বলতে পারবো, প্রিপোজিশন ভার্ব বলতে পারবো, ভার্বাল ইডিয়ম বলতে পারবো, যে কোনো একটা বলতে পারবো, ঠিক আছে? একের অধিক ওয়ার্ড থাকবে তখন সেটাকে আমরা গ্রুপ ভার্ব বলে দিব, অথবা চারটা যে কোনো একটা বলে দিব। এবার আমরা বের করতে পারবো। আচ্ছা, এরপর আসলে কমন ভার্ব। কমন ভার্ব কোনগুলা? যে সকল ভার্ব দ্বারা সাবজেক্ট নিজে কাজ করা বোঝায়, মানে নিজে যখন কোনো কাজ করতেছে। আমরা এতক্ষণ যা দেখছি সবগুলা কিন্তু ম্যাক্সিমামে ছিল আমাদের কমন ভার্ব। দেখো, একটা রেস দৌড়াইছে, নিজেই দৌড়াইছে, ওর হয়ে কেউ অন্য আরেকজন দৌড়ায় নাই, তাহলে এটাও কিন্তু একটা কমন ভার্ব ছিল। তারপরে আই ড্রিমটা ওয়ান্ডারফুল ড্রিম, সবটা আমি নিজে দেখছি, তাহলে এই ড্রিমটাও কি একটা কমন ভার্ব। যদি অপশনে থাকতো এরকম তাহলে এভাবে আমরা চিন্তা করতাম। তো লুকস আফটার হার মাদার, নিজেই দেখাশোনা করতেছে, আরেকজনের দেখাশোনা করতেছে না, তার মানে লুকস আফটারটা একটা কমন ভার্ব ছিল। ঠিক একইভাবে এখানে একটা এক্সাম্পল লিখছি, হি ডিড, সে করছে, নিজেই করছে, তার মানে কি, কমন ভার্ব। তারপরে শি ইজ ইটিং হার ব্রেকফাস্ট, সে খাচ্ছে, নিজেই খাচ্ছে। তো আসলে কমন ভার্বটা টপিকটা কখন আসছে, কমন ভার্বের ঠিক পরে একটা টপিক আসবে, সেটা কি, পজিটিভ ভার্ব, যেটা আসলে বোঝায় নিজে না করে আরেকজনকে করানো। ওকে, এই জন্যই কমন এবং পজিটিভের দুইটা আলাদা সেকশন আসছে। যে ভার্বগুলা নিজে কাজ করে সেগুলো কমন, যে ভার্বগুলো আরেকজনকে করায় কাজ সেটা কি, পজিটিভ। পজিটিভ আসলে আমাদের আজকের ক্লাসের টপিক না। আজকে আমরা লাস্ট যে টপিকটা দেখবো সেটা হচ্ছে আমাদের অক্সিলারিটা। অক্সিলারির আগেই ছোট একটা টপিক আছে, সেটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিকটা আগে দেখে নিই। যে সকল ভার্ব বাহ্যিকভাবে কাজ করা না বুঝে অবস্থা বোঝায়। বাহ্যিকভাবে মানে কি, মানে কোন একটা কাজের যখন তুমি প্রেজেন্স আসলে ধরতে পারতেছো, ঠিক আছে, তখন সেটাকে মানে ফিল করতে পারতেছো, তখন সেটাকে আমরা স্ট্যাটিক বলতেছি। এবং এগুলো কখনো কন্টিনিউয়াস হয় না। আচ্ছা, এক্সাম্পলের জায়গায় আমি যদি যাই, দেখো, হানি টেস্ট সুইট, ঠিক আছে? তো হানি মিষ্টি, তো মিষ্টি কি তুমি আসলে মানে ফিল করতেছো, ঠিক আছে, কিন্তু মানে এটা এমন কোনো কাজ না যেটা তুমি আসলে করছো। দেখো, টেস্ট সুইট মানে কি, ওই স্বাদে মিষ্টি, তুমি যে মিষ্টি এখন খাইয়া বুঝছো সে এমন কিছু কিন্তু বলে নাই, ঠিক আছে? এই ধরনের কথাবার্তা মানে যেগুলো আসলে ডিরেক্ট কোনো কাজ বুঝাইতেছে না, সেগুলাকে বলে স্ট্যাটিক ভার্ব। তো পরীক্ষা হলে বিষয়ে তো এত চিন্তা করার টাইম নাই। কি করব আমরা, নর্মালি এই যে ফিফথ সেন্সের পাঁচটা আছে না, পাঁচটায় দিয়ে একটা এক্সাম্পল দেখলে দাগায় ফেলবো হচ্ছে স্ট্যাটিক, অথবা ইমোশন বুঝালে যেমন লাভ, হেট, লাইক, বিলিভ, ফরগেট, অ্যাপিয়ার, অথবা আমাদের যে কোনো একটা লিঙ্কিং ভার্ব থাকবে, বিকাম, বিভার, বিকাম আর রিমেন, যে কোনো একটা থাকলে আমরা স্ট্যাটিক দাগাই দিতে পারবো। তবে এখানে কাহিনী আছে, লিঙ্কিং ভার্ব এবং স্ট্যাটিক দুইটাই অপশনে থাকলো, তবে ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা লিঙ্কিং এ দাগাই দিই, কারণ স্ট্যাটিক তেমন একটা বড় কোনো টপিক না। আমাদের মেইন টপিক, আমরা যখন ওই যে একবার প্রথম লিস্ট দেখছি তখন কিন্তু স্ট্যাটিক কোনো টপিক ছিল না। কি ছিল? এই যে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? তো আমরা লিঙ্কিং ভার্ব যদি অপশনও পাই, লিঙ্কিং ভার্বটাই দাগাবো। আচ্ছা, এবার আসি আমাদের ক্লাসের মেইন টপিক, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব। তো শুরুতেই বলছিলাম আমাদের কি পার্টি হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা কি, অক্সিলারি। তো প্রিন্সিপাল গুলো এতক্ষণ দেখছি, এখন অক্সিলারি গুলা দেখি। অক্সিলারি কারা? যে ভার্ব
প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করে। তার মানে কি ওরা সবসময় সাহায্য করার কাজে থাকবে। কি কি দেখো, 4টা প্রকার আছে এদের ভিতরে। একটা হচ্ছে বি ভার্ব। বি ভার্ব কোনগুলো? এই যে এগুলা একটু আগে দেখাইছিলাম, এই সবগুলো হচ্ছে আমাদের বি ভার্ব। তারপরে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব হচ্ছে টোটাল 3টা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্বও 3টা, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারের উপর ডিপেন্ড করে। আচ্ছা, ফিউচার তো না, মানে পার্সনের উপর ডিপেন্ড করে, যে ডু এবং ডাজ এবং ডিড। আর মডাল, মডাল হচ্ছে এখানে টোটালি 9টা মডাল। শ্যাল, উইল, ক্যান, মে, মাইট, ইউজ টু, ওট টু, নিড, ডেয়ার। এই 9টাকে আমরা বলি মডাল অক্সিলারিজ। আর তাহলে যখন তোমাকে কোনো জায়গায় কোশ্চেন করলো যে অক্সিলারি ভার্ব কয়টা, তখন তুমি কিন্তু 4 প্রকার অ্যান্সার করলে আবার ভুল হয়ে যাবে। কয়টা মানে সংখ্যায় কয়টা সেটা বলছে, তখন তোমার আবার 12টা লাগাইতে হবে। কিভাবে 12টা? মডেলের ভিতরে যেখানে টোটালি 9টা আছে, আর এখানে প্রত্যেকটাকে একটা একটা ধরা হয়েছে। ঠিক আছে, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। বি, হ্যাভ, ডু 3টা, আর মডেলের এই 9টা, টোটালি 12টা। কিন্তু প্রকার বললে 4টা লাগাইতে হবে। ঠিক আছে, এই 4টা। ঠিক আছে, এতটুকু সবাই বুঝছো? হ্যাঁ ভাইয়া। ভাই বুঝছি। আচ্ছা, এখান থেকেই কোশ্চেন আসবে ম্যাক্সিমাম আসলে মডাল থেকে। তো এটা একটু খেয়াল করো ক্যারেক্টারিস্টিক গুলা, যে আসলে একটা ওয়ার্ড মডাল কি না। যদিও ম্যাক্সিমাম ওয়ার্ড দেখেই চিনবো, কারণ আমরা তো এগুলা চিনি, এই 4টা টাইপ। তাও কনফিউশন আসে, এই জন্যই আমাদের এদের বৈশিষ্ট্যগুলা কি সেটা জানতে হবে। তো বৈশিষ্ট্য মোটালি 4টা। প্রথমে কি দেখো, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলেও মডালের সাথে এস বাই এস হয় না। কেমন দেখো, আমরা যখন একটা সেন্টেন্স লিখতাম আগে, হি রানস আ রেস, ব্যক্তিটা হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য আমরা ভার্বের সাথে কি এস বাই এস যোগ করতে পারি। তবে যখন আমাদের মডাল অক্সিলারি হবে, এস বাই এস যোগ করা যাবে না। তাহলে আমরা কি দেখো, হি ক্যানস কখনো লিখতে পারবো না। কি লিখবো? হি ক্যান ডু ইট, এই জন্য আমরা ক্যান ইউজ করছি। ওকে, 2 নাম্বারটা দেখি, সাবজেক্টের পূর্বে বসে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করে। এটা আমরা নর্মালি বলতে পারি। এই বাক্যটাকে যখন আমরা এই ইন্টারোগেটিভ বানাইতাম, মানে কোয়েশ্চেন বানাইতাম, তখন এটা কি হইতো? ডাজ হি রান আ রেস। তবে তুমি কখনো এরকম বানাইতে পারবা না আমার অক্সিলারি এই যে ক্যান দিয়ে, ডাজ হি ক্যান ডু ইট, এটা কখনো হবে না। কেন হবে না? কারণ এইটার ভিতরে তো কখনো এসবিএস ছিলই না। এসবিএস থাকলেই না সামনে একটা ডাজ আনতে পারতা। ঠিক আছে, ও নিজেই এখানে অক্সিলারি। তার মানে কি, যখন বাক্য হয়ে যাবে প্রশ্নবোধক, তখন অক্সিলারি নিজেই সামনে চলে যাবে, মানে ক্যান হি ডু ইট হয়ে যাবে। ডাজ হি ক্যান ডু ইট কখনো হবে না, বাক্যটা ভুল হবে। ঠিক আছে, এরপরে কি, এদের পরবর্তী ভার্ব অবশ্যই বেস ফর্মে হবে। বেস ফর্মে এটা আমরা শুরুতে দেখছি, দেখো হি ক্যান ডু ইট, ক্যান একটা অক্সিলারি, ক্যানের ঠিক পরে আছে ডু। ডু সাথে কখনো এসবিএস আমরা বসাই নাই, এবং বসানো যাবে না। কেন যাবে না? কারণ ক্যান হচ্ছে একটা অক্সিলারি। ওকে, তা এখন কে একজন বলো যে এখানে তাহলে আমার মেন ভার্বটা কে? ক্যান ডু, কোশ্চেন হচ্ছে 2টা, একটা হচ্ছে মেন ভার্বটা কে, আর একটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্বটা কে। মেন ভার্ব কে আগে বলো এই সেন্টেন্সে? মেন ভার্ব হচ্ছে কে? ডু নাকি? হুম, আর ক্যান ফাইনাইট, তো অক্সিলারি। হ্যাঁ, আর ক্যান। আচ্ছা, এবার গেল, এবার বল হচ্ছে ফাইনাইট ভার্বটা কে? মৌরি বলতে পারবা ফাইনাইট ভার্বটা কে? ডু ফাইনাইট ভার্ব না? হ্যাঁ, ডুই ফাইনাইট ভার্ব। একবারে শুরুতে দেখছি দেখো 2টা ভাগ করছিলাম, প্রিন্সিপাল আর হলো অক্সিলারি। তো এই যে তো অক্সিলারি, এ তো আর কখনো প্রিন্সিপালের এই লাইনে ঢুকেই নেই, তার মানে ওকে তো আর ফাইনাইট বলতে পারতাছি না। ও ডুই ফাইনাইট, ডুই মেন ভার্ব, ডুই প্রিন্সিপাল। ঠিক আছে, ওটার অ্যান্সার একটাই। আচ্ছা, নিচের বাক্যটাও যদি দেখি, দেখো মাস্ট, মাস্ট হচ্ছে আমাদের একটা অক্সিলারি ভার্ব। মাস্টের পরে স্পোকেন কখনো হতে পারবে না, স্পিক হইতে হবে। মানে কি? বি0 বেস ফর্ম।
আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, সরি লাস্ট পয়েন্ট। নেগেটিভ করার জন্য সরাসরি নটকে গ্রহণ করে। নেগেটিভ করার জন্য যেমন দেখো, আই ডিডেন্ট মাস্ট স্পিক ইংলিশ। আচ্ছা, তো একে তো এখানে পাস্ট করার কোনো অপশনই নাই, কারণ 3 নম্বরে দেখছি কি আমাদের অক্সিলারি ঠিক পর পর হবে বেস ফ্রম, তো যেখানে আসেই বেস ফ্রম সেখানে তো ডিডেন্ট অথবা ডাজেন্ট বেরই হইতেছে না, তো এখানে এটার সাথে তো নটও আসতে পারতেছে না তাহলে। ঠিক আছে, ডিডি আসতে পারতেছে না, এটার সাথে নট তো আর পরে চিন্তা। তাহলে আসলে কেমন হবে? আই মাস্ট নট স্পিক ইংলিশ, মানে স্ট্রাকচারটা কেমন হবে? অক্সিলারি এবং মেন ভার্বের মাঝে আমাদের নট বসবে যদি তুমি নেগেটিভ করতে চাও। এস বাই এস আসতেছে না, তারপরে তোমার কি আলাদা করে কোনো অক্সিলারিও আসতেছে না সামনে, কোশ্চেন বানানোর সময় হবে বি0 এবং নট আসলে এই দুইজনের মাঝে আসবে আমাদের নট। এই চারটা মোটামুটি এখন মনে রাখো, ওকে? তাহলেই বাকিটা এবার আস্তে আস্তে আমরা বুঝবো। আচ্ছা, এবার কে একজন বলো তো যে একটা বাক্য আগে লেখি, ওখানে তারপর অ্যান্সার দাও। আই গো টু স্কুল। শারীন উত্তর দিও, গোটাকে আমি এখানে বি0 নাকি বি1 বলবো এবং কেন বলবো কোনটা? ভাইয়া আমি তো আমার টুকতে দেরি হয়ে গেছে, তো আমি V0 V1 এর টপিকটা পাই নাই তো। না, তুমি আগের ক্লাসে ছিলে, তখন ছিল। আচ্ছা, আমি বলতেছি বি0 কোনটা আর বি1 কোনটা, এটা তো আজকে শিখাই নাই, এটা আগের ক্লাসে। বি0 হচ্ছে বেস ফর্ম, বি1টা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। বেস ফর্ম বলতে ওর ভিতরে কোনো কিছু অ্যাড হবে না, মানে আমি যদি বলি ডু, ডুই, কিন্তু যখন এটা ডাজ হয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে কি প্রেজেন্ট, ডিড হয়ে গেলে সেটা হয়ে যাচ্ছে কি পাস্ট, এভাবে আর কি। মানে একবারে অথেন্টিক যে ফর্মটা সেটাকে আমরা বলি বেস ফর্ম। তাহলে ওই সেন্সে কি গো তাহলে কি বেস ফর্ম না? আই গো টু স্কুল এভরিডে। হ্যাঁ, বেস ফ্রম। হ্যাঁ, ভাইয়া এটা তো প্রতিদিনের কাজ কোনো বুঝাইতেছে না, মানে প্রতিদিনই তো যাই, প্রেজেন্ট বুঝাচ্ছে না। হ্যাঁ, এখানে যদিও আমাদের গোটা বেস ফর্ম মনে হচ্ছে, কিন্তু একটা বাক্যে ইউজ করার পরে সেটা আসলে আর বেস ফর্ম থাকতেছে না, এটাকে চিন্তা করতে হবে বি1ই। ঠিক আছে, প্রেজেন্ট। কেন এটা দেখতে তাহলে বেজের মতো লাগতেছে? কারণ সামনে আই আছে, আই এর সাথে তো তুমি চাইলেও এস বেস যোগ করতে পারতা না। ঠিক আছে, কি থাকলে যোগ করতে পারতা? ঠিক আছে, তো বাক্যে আমাদের স্ট্রাকচার বলতেছে এটা একটা বি1, মানে প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, কিন্তু ওই আমাদের পার্সনের জন্য এটাকে মনে হচ্ছে যে এটা বেস ফর্ম, কিন্তু আসলে এটা বি1ই। ওকে, এই জিনিসগুলো আমাদের মানে এই বুঝিনি ভার্বের ভাইয়া, আরেকবার বোঝান। মানে এই সেম বাক্যটা যদি হি দিয়া বলতো তখন তো তুমি কি হি গোজ লিখতা। ঠিক আছে, তখন তো বলতা যে গোজ একটা প্রেজেন্ট ফর্মের ভার্ব। কিন্তু এখানে আই এর পরে গো আছে, আই এর সাথে তুমি চাইলেও এস বাই যোগ করতে পারবে না। তার মানে কি আই এর পর কখনো বি1 আসবে না? বি1 কিন্তু আসলে আই এর পরে যেটা আছে এটাই বি1, দেখতে বেস ফর্মের মতো লাগতেছে। কেন বেস ফর্মের মতো লাগতেছে? কারণ আই অথবা দে অথবা ইউ এগুলোর পরে তো আমরা এস বাই যোগ করতে পারি না, যা আছে তাই রাখতে হয় প্রেজেন্ট ফর্মে। ঠিক আছে, এই জন্য বাক্যটা দেখো, আই গো টু স্কুল এভরি ডে, বাক্যটা হচ্ছে প্রেজেন্টের বাক্য। ঠিক আছে, তার মানে এটাও কি প্রেজেন্টেরই ভার্ব, দেখতে দেখা যাচ্ছে বেস ফর্মের মতো। বুঝছো? জি ভাইয়া। হুম, এরকম। আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে একটা ইউজে আসবো, এখান থেকেই ম্যাক্সিমাম এমসিকিউ আসবে এবং অর্থটাও বুঝতে হবে আমাদের, এই জন্য এখানে এত কথা লেখা। আচ্ছা দেখো, অ্যাবিলিটি, পারমিশন এবং পসিবিলিটি বোঝাতে ক্যান বসে, তবে অতীত বোঝাতে কুড ইউজ করি। কন্ডিশনাল সেন্টেন্সে কুড বসে। আচ্ছা, আগে প্রথম লাইনটা আছে দেখো, অ্যাবিলিটি, পারমিশন এবং পসিবিলিটি, মানে কোনো কিছু করার যে অ্যাবিলিটি, যে শক্তি আমাদের, অথবা আমি যদি কোনো জায়গায় পারমিশন চাই অথবা পসিবিলিটি বুঝাই, তাহলে সেটা ক্যান হবে। একটা এক্সাম্পল দেখি,
হি ক্যান ডু ইট, সে কাজটি করতে পারে। সে কাজটি করতে পারে মানে কি তার এটা একটা অ্যাবিলিটি, কাজ করার তার একটা ক্ষমতা আছে, ঠিক আছে। ওইসব জায়গায় আমরা ক্যান ইউজ করতে পারবো। এখন আমরা ম্যাক্সিমাম টাইমে পড়ি যে অতীতে আমরা তাহলে কুড ইউজ করতে, মানে হি কুড ডু ইট, মানে সে কাজটি করতে পারতো। মানে এই কথাটা আসলে কিন্তু পার্শিয়ালি সত্য, ঠিক আছে। এইটা সবসময় যে অতীতে কুড ইউজ করতে হবে এটা আসলে একটা ভুল ধারণা। কিন্তু আমরা গ্রামার করার সময় ওই অ্যাডমিশন পর্যন্ত সবসময় ধরে এলো যে কুড মানে হচ্ছে কি পাস্টের একটা কথা, কিন্তু প্রেজেন্টও আমরা কুড ইউজ করতে পারি। আমরা যখন কোন একজনকে বলতে পারি যে কুড ইউ, এখানে লিখি কুড ইউ ডু দা ওয়ার্ক ফর মি, তুমি কি কাজটা আমার জন্য করে দিতে পারো, ঠিক আছে। এটাও কিন্তু আমরা প্রেজেন্টে বলতেছি, তাইলে এটা পাস্ট কেন না? কারণ ইংলিশটা এটাকে, মানে ইংলিশটা বলতে যারা ইংলিশ ওয়ার্ড, ইংলিশ ভাষা যাদের তাদেরকে ইংলিশ বলতেছি, ঠিক আছে। ওরা কুডটাকে ইউজ করে এবং অনেক সময় উডইউ বলে, উডিও, আবার উড ইউ মাইন্ডও বলে, ঠিক আছে। তার মানে সব সময় যে কুড মানি অথবা উড মানি পাস্ট এটা সত্য না, কিন্তু গ্রামাটিক্যালি ম্যাক্সিমাম জায়গায় আমরা অতীত বললে কিউড ইউজ করব। কিন্তু কিছু কিছু জায়গায় তোমার অপশনে যদি দেখো কুড আছে, ক্যান নাই, তো এমন না যে অপশনে তোমার সঠিক উত্তর দেয়ই নাই, তখন তুমি কুড ইউজ করতে পারবা। কুড দিয়েও অর্থটা একই বোঝায়, ঠিক আছে, এই জন্য এই কথাটা বললাম। তারপরে কি, হ্যাঁ এখানে আর কিছু নেই। কন্ডিশনালটা সেন্টেন্সে আমরা কুড ইউজ করি, সেটা আমরা কন্ডিশনাল টপিক পড়লে আরো খুব ভালোভাবে বুঝবো, ঠিক আছে। আপাতত আমরা একটুকু জানি যে এবিলিটি বুঝালে ক্যান ইউজ করতে পারি, আর যখন কি বলে অতীত ইউজ করবো তখন আমরা কুড ইউজ করব। আচ্ছা এবার পরেরটা দেখি, ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প এর পর জিরান্ট, জেনার মানে কি যখন ভার্ব প্লাস আইএনজি হয় তো জিরান্ট হয়, তবে ক্যান নট বাট অথবা কুড নট বাট এরপর ভার্বের বেস ফর্ম হয়। আচ্ছা নর্মালি তো ক্যান এর পরে কি হওয়ার কথা ছিল, বেস ফর্ম। তবে একটা এক্সেপশন হচ্ছে, আসলে এটা এক্সেপশন না, এক্সেপশন হচ্ছে এইটা, কারণ আইএনজি তো এর জেনে হয়েছে। ক্যান নট বাট তারপরে গো, ক্যান নট এর পরে এমনি আমাদের বেস ফর্ম হওয়ার কথা যেহেতু অক্সিলারি, তো বাটের পরও ওইটাই থাকতেছে। টেন্সটা আসতেছে কখন, যখন হেল্প আসতেছে, ঠিক আছে। ক্যান নট হেল্প যখন থাকবে তখন আমাদের ভার্ব প্লাস আইএনজি করতে হবে। এটা মানে কি, যে না যে পারলো না, আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার, আমি ওই জায়গায় না যে পারলাম না, এরকম অর্থ বোঝায়। যদিও দুইটার অর্থ সেমই, কিন্তু হেল্প থাকলে আইনজি করতে হয়, বাট থাকলে বেস ফর্ম মানে নর্মালি অক্সিলারি যে রুল সেটাই হয়। এটা হচ্ছে এখানে দুইটা রুল, এই দুইটা অবশ্যই মনে রাখতে হবে। এরপর কি, পারমিশন অথবা প্রবাবিলিটি বোঝালে মে এবং মাইট বসে, এগুলা ক্যান থেকে বেশি ফর্মাল। এই যে ফর্মাল এবং ইনফর্মালের জন্য কিন্তু এত ওয়ার্ড আসছে আসলে অক্সিলারিতে, যে কোনটা ফর্মাল শুনতে কোনটা ফর্মাল লাগে। এই যে এখানে একটা এক্সাম্পল দেখো, মে আই কাম ইন স্যার, অনেকে যদি বলে ক্যান আই কাম ইন স্যার, ঠিক আছে, অর্থটা একই থাকতেছে, ফর্মাল বেশি বোঝায় মে, এই জন্য আমরা মে ইউজ করি কোনো ক্লাসরুমে ঢোকার সময়, ঠিক আছে, মে আই কাম ইন স্যার, এই জন্য মে ইউজ করি। তো মে যদি অপশন না থাকে তাহলে কি তুমি ক্যান ইউজ করতে পারবা। আবার মাইট, মাইট এবং মে একই অর্থ, একই অর্থে আমরা ইউজ করতে পারি। অপশনে যখন যেটা পাবো সেটা দাগাই দিব, কোনো অর্থের চেঞ্জ হবে না। তো এগুলা ডিরেক্ট এক্সাম্পল মনে রাখলে যে কোনো অপশন দাগানো যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার উইল, উড অথবা উড রেদার, এটা অনেকে চিন্তা করে যে উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, কিন্তু আসলে এমন না, দুইটা আলাদা আলাদা ওয়ার্ডই। রিকোয়েস্ট অথবা অফার বোঝাতে উইল অথবা উড হয়, যে উড ইউ লাইক সাম বিস্কিট, এই যে আমি একটু আগে বলছিলাম যেটা কুড দিয়ে, উড ইউ ডু দা ওয়ার্ক ফর মি অথবা উড ইউ ডু দা ওয়ার্ক ফর মি, একই, রিকোয়েস্ট করতেছি, ঠিক আছে, দুইটাই, অথবা অফার করতেছি বিস্কিট, এখানে উড ইউ লাইক সাম বিস্কিটস, দুই জায়গায় আমরা উড ইউজ করতে পারবো। এখানে তাহলে কোশ্চেনটা কেমন থাকবে, এখানে খালি ঘর দিবে, অপশনে থাকবে কোনটা ইউজ করা যায়, উড থাকবে, তারপরে তোমার কুড থাকবে না, কুড তো ইউজ করা যায়। তাও যদি দেখো যে উড আর কুড আছে, তাহলে ফর্মাল বেশি হচ্ছে উড, এই জন্য উড বসায় দিবা, ঠিক আছে। কোনটা বেশি অ্যাকসেপ্টেবল সেটা জানতে হবে, উড বসায় দিবা তখন। তারপরে অন্য কিছু থাকতে পারে, আর অক্সিলারি যেমন ইউজ টু আছে, আর বহুত আছে, ওগুলা থাকবে, তারপর তুমি উড বসাবা, কারণ অর্থের সাথে যেটা যায়।
আবার দেখো আপত্তি আছে কি বুঝাতে, উইল ইউ মাইন্ড, আচ্ছা বুঝাতে দুইবার আসছে, এটা কাটা যাবে। উইল ইউ মাইন্ড অথবা উড ইউ মাইন্ড প্লাস জিরান বসে। তবে অবাস্তব কল্পনা বোঝালে উড দ্যাট সাবজেক্ট পার্ট উড হয়। ডিরেক্ট এক্সাম্পল দুইটা মনে রেখে আমাদের এত কিছু পড়া লাগবে না। উড ইউ মাইন্ড সিঙ্গিং এ সং, মানে তুমি কি একটা গান গাইতে কোনো আপত্তি আছে নাকি তোমার, সেটা তোমাকে কোশ্চেন করতেছে। উড ইউ মাইন্ড সিঙ্গিং এ সং, ঠিক আছে। উড ইউ মাইন্ড দেখবো, একটা ভার্ব দেখবো, এটাকে আইএনজি করে দিব। তবে উডের পরে যদি দ্যাট থাকে, দেখো উড দ্যাট আই কুড বি আ চাইল্ড অ্যাগেন, মানে এমন যদি হতো যে আমি একটা শিশু আবার হতে পারতাম, তো এটা একটা অবাস্তব কল্পনা, ঠিক আছে। অবাস্তব কল্পনার জন্য উড দ্যাট আসে এবং এরপরে সাবজেক্ট প্লাস কুড আসবে সবসময়। তো যদি তুমি একটা এক্সাম্পল দেখো কোয়েশ্চেনে যে উড দ্যাট দিল, তারপরে আই দিল, এখানে খালি ঘর রাখছে, কি বসাতে হবে? কুড বসাতে হবে, কারণ তুমি এই রুলটা আগে থেকে জানো। এভাবে তুমি এটা সলভ করতে পারবা। এখানে লাস্ট একটা হচ্ছে উড রাদার দিয়ে। উড রাদারটা আসলে কি বোঝায়? প্রেফারেন্স বোঝায়, আসলে বরং ভালো অথবা প্রেফারেন্স। এটা কেমন? এক্সাম্পল ডিরেক্ট দেখি। আই উড রাদার স্টার্ভ দ্যান বেগ, মানে আমি না খেয়ে মরে যাব, তাও ভিক্ষা করব না। দুইটার ভিতরে কম্পারিজন, এই জন্য দ্যান ইউজ করছি। তো দ্যান দিয়ে কম্পারিজন বোঝাচ্ছে দুইটা জিনিসের ভিতরে, কখন? যখন আমি উড রাদার ইউজ করি। উড রাদার মানে তাহলে কি দাঁড়ায়? বরং ভালো, মানে আমি না খেয়ে মরে যাব তবুও ভিক্ষা করবো না, এটা আমার জন্য ভালো। এবং দেন যে দেখতেছি, দেনের এপাশে একটা এপাশে একটা, দুইটাই কিন্তু সেম ফর্মে আছে, কি বেস ফর্মে আছে। এবং কোন জায়গায় যদি দেখো একটা আইএনজি, তাহলে পরেরটাকে আইএনজি বানাই দিবা, ঠিক আছে। দুইটাকে একই ফর্মে আমাদের রাখতে হয়। এতটুকু সবাই বুঝছো নাকি? দেখো জি ভাইয়া, বুঝতে পারছি। এক্সাম্পল গুলাই মোটামুটি মনে রাখো, উপরে কি লিখছি কি এটা থেকে আসলে এক্সাম্পল দেখে মনে রাখা ইজি। এটা শুড, ওড টু, আর হচ্ছে হ্যাড বেটার। আচ্ছা, শুড মানে তো উচিত, আর আমরা সবাই জানি। ওড টু মানে উচিত, দুইটার অর্থ সেম। হ্যাড বেটারও আসলে ওই উচিতই, তিনটার অর্থ পুরোপুরি সেম। আমরা আস্তে আস্তে এক্সাম্পল গুলোর দিকে যাই। দেখো, ইউ শুড স্টাডি টুডে, তোমার আজকে পড়া উচিত। শুড দিছি, কোনো সমস্যা নেই। এরপরটা দেখি, ইউ শুড বি স্টাডিং টুডে। এখানে ডিফারেন্সটা কি আসলো? শুডের পরে একটা বি আসছে, তারপরে কি ভার্বকে আইএনজি করা লাগতেছে। এটা আসলে রুলটা কি দেখো, যখন শুধু শুড বলতেছো, তুমি বলতেছো নর্মালি, নর্মাল সেন্সে বলতেছো যে তোমার পড়া আজকে পড়া উচিত, এটা তুমি নর্মালি বলতেছো। তবে যদি তুমি এমন বলতে চাও যে এখনই করো, ঠিক আছে, এখনই পড়তে বসো, এখনই পড়া উচিত, তখন তুমি বলবা যে ইউ শুড বি স্টাডিং নাও, তোমার এখনই পড়া উচিত, ঠিক আছে। এই জন্য আমরা শুড বি স্টাডিং লিখবো, মানে এই মুহূর্তে বুঝালে শুড বি স্টাডিং পরে নাও। আর যদি নর্মালি বলো তাহলে ইউ শুড স্টাডি নাও, অথবা ইউ শুড স্টাডি টুডে, নর্মালি যদি তুমি বলে থাকো। তবে কিছু করা উচিত কিন্তু করা হয়নি যদি বুঝাও, মানে একটা কিছু করা উচিত ছিল কিন্তু করো নাই, অথবা উল্টাটাও হইতে পারে, যেটা করা উচিত হয়নি তুমি করছো, মানে যা উচিত তার উল্টাটা, এমন কিছু বুঝাইলে তখন আমাদের কি শুড অথবা ওট্টুর পরে হ্যাভ দিয়ে, আর হ্যাভ যখন থাকে হ্যাভ এর পরে আমরা সবসময় ভার্ব থ্রি বসাই। যে একটু আগে একটা এক্সাম্পল দেখলাম যে আই হ্যাভ দিয়ে পরে কি ডান লিখছিলাম, ডানটা কি ভি থ্রি। তো যখন দেখবো যে একটা অক্সিলারি আসছে তারপর একটা হ্যাভ, এরপরে ভি থ্রি দিতে হবে নাকি এটা নিয়ে ভাবার কিছু নাই, ভি থ্রি আসবে। এক্সাম্পল, ইউ ওট নট টু হ্যাভ টোল্ড হার, মানে তোমার তাকে বলা উচিত হয়নি। এই যে উচিত না যেটা সেটাই তুমি করছো, উচিত না যেটা সেটাই তুমি করছো, তখন কি শুড অথবা ওট টু। এই যে, তো ওটের সাথে যাতে একটা টু আছে, নটটাকে ওই বসবে সেটা দেখানোর জন্য এক্সাম্পলটা নিছি। ওট নট পরে টু আসবে, আর যদি শুড থাকতো ইউ শুড নট হ্যাভ টোল্ড হার হবে। আর ওট টু হলে কি আগে নট আসবে পরে টু আসবে, এটা ভুল হতে পারে, এই জন্য এক্সাম্পলটা দিলাম, এটা মাথায় রেখো। ওট টু দিয়ে দিলে টু এর আগে নটটা আসে, টুটা পরে আসে, তারপরে হ্যাভ, পরে বি ফ্রি, এভাবে। লাস্ট একটা সেটা হচ্ছে উচিত অথবা বরং ভালো বুঝাতে। এতক্ষণ ছিল কি শুধু উচিত, কিন্তু এটা আরেকটু চেঞ্জ আছে, সেটা কি ও বরং ভালো বুঝায়, ঠিক আছে। কেমন? ইউ হ্যাড বেটার হারি অর ইউ উইল মিস দ্য বাস, মানে তোমার উচিত কি, উচিত এখন তাড়াহুড়া করা যাতে তুমি বাসটা মিস না করো। তো এখানে উচিত চিন্তা করতে পারো, অথবা বরং ভালো, তুমি বরং ভালো এখন দৌড়াও,
তা না হলে তুমি বাস মিস করবা। ওই সেন্সও ইউজ করা যায়। কোনো জায়গায় যদি তুমি দেখো হেড বেটার শুট দুটেই আছে, তুমি যেটা দেবা সেটাই কারেক্ট, কোনো সমস্যা নাই। এটা মনে রাখলে হবে যে এগুলোর পরে V0 হয়, এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, এরপরে হচ্ছে মাস্ট, হ্যাভ টু এবং ইউজ টু। এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে টুটা। যদিও এটা নিয়ে অনেক কনফিউশন আছে, কিন্তু তিনটা এক্সাম্পল দিয়ে আমি কনফিউশনটা ক্লিয়ার করতেছি। দেখো, আগে মাস্ট আর হ্যাভ টু শেষ করি। অবশ্যই কর্ণ বুঝালে মাস্ট হয়, এটা আমরা ম্যাক্সিমাম সবাই জানি যে মাস্ট মানে অবশ্যই কিছু করতে বোঝায়। তবে কোনো ঘটনার লজিক্যাল কনক্লুশন বুঝালেও আমরা মাস্ট ব্যবহার করতে পারি, তবে সেখানে আবারও হ্যাভ তারপরে V3 আসবে। এক্সাম্পল দেখি ডিরেক্ট, ইউ মাস্ট রেসপেক্ট ইয়োর এল্ডার্স। এখন তুমি যদি বলো ইউ শুড রেসপেক্ট ইয়োর এল্ডার্স, এটাও সমস্যা নাই। আর মাস্ট বললেও সমস্যা নাই। তবে মাস্ট মানে কি? মাস্ট মানে অবশ্যই করতে হবে। আর শুড মানে কি? শুড মানে করা উচিত, কিন্তু তুমি করো নাই, তোমার কেউ ধরতে আসবে না। ব্যাপারটা হচ্ছে এমন। মাস্ট মানে কি অবশ্যই অবশ্যই করতে হবে, মানে এটার উপরে জোর বেশি। এই জন্য আমরা রেসপেক্টের কথা আসলে আমরা মাস্ট ইউজ করতে পারবো। মানে প্রেফারেন্স কোনটাকে দেবো, অপশনে যদি দুইটাই থাকে তখন মাস্ট আসবে, কারণ এটার জোর বেশি। দ্য স্ট্রিটস আর ওয়েট, ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট। রাস্তা কি ভেজা দেখতে আছে সকালে বাইরে, তখন তুমি বললা যে কি ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, মানে কি তাহলে কাল রাতে অবশ্যই বৃষ্টি হয়েছে। তার মানে কি কোনো ঘটনা একটা লজিক্যাল কনক্লুশন দিলা, তখন তুমি মাস্ট বলতে পারো। আচ্ছা, যেহেতু ভিজা তার মানে কাল রাতে বৃষ্টি হয়েছে, স্ট্রাকচারটা কি হবে? মাস্ট হ্যাভ V3। ঠিক আছে, এভাবে এটাও আমাদের অপশন দেখে আইডেন্টিফাই করতে হবে। তো এই জন্য এই দুইটা সেন্টেন্স দিলাম। এই দুইটা সেন্টেন্স যদি তোমার মাথায় মোটামুটি থাকে, মুখস্থ তো না, মোটামুটি থাকলে তুমি অ্যান্সার করতে পারবা এই ধরনের কোন অপশন থাকলে। আচ্ছা, 2, হ্যাভ টু মাস্টের ব্যবহার প্রায় একই। ঠিক আছে, মানে অবশ্যই করণীয় বোঝায়। তবে হ্যাভ টু যে কোনো সেন্টেন্সে বসানো যায়, যা মাস্টের ক্ষেত্রে হয় না। মানে কি, হ্যাভ টু তুমি তিনটা টেন্সে বুঝতে পারবা, কিন্তু যে মাস্ট, এটা শুধুমাত্র কই বসতেছে? আমাদের প্রেজেন্টে বসতেছে। ঠিক আছে, প্রেজেন্ট ছাড়া বসে না, এটা সব জায়গায় বসতে পারে। দেখো, শি হ্যাড টু কল হার হাজবেন্ড ইয়েস্টারডে। তুমি এখানে কখনো বলতে পারবা না যে শি মাস্ট কল হার হাজবেন্ড ইয়েস্টারডে, কারণ কাল রাতে কল দেওয়া উচিত, সেটা তার বলে লাভ নাই। কাল রাতে কল দেওয়া উচিত ছিল, এটা বোঝানোর জন্য আমাদের হ্যাড টু দিতে হবে, যে কাল রাতে কল দেওয়া উচিত ছিল, এই জন্য আমরা হ্যাড টু দিচ্ছি। ওকে, এবার আসে মানে যেটা মেন কোয়েশ্চেন, সেটা হচ্ছে ইউজ টু। ইউজ টু মানে আসলে কি? অতীতকালের কোনো অভ্যাস বুঝাইলে। তো অতীতকালের কোনো অভ্যাস বুঝালে কি হবে? ইউজ টু প্লাস V0, মানে কি বেস ফর্ম। তাহলে একটা এক্সাম্পল দেখি, আই ইউজ টু সুইম এভরিডে। আমি প্রতিদিন সাঁতার কাটতাম। তবে এই ইউজ টু অক্সিলারির আগে যদি আরেকটা অক্সিলারি চলে আসে, সেটা কি? এম। মানে ইউজ টু নিজেই তো অক্সিলারি ছিল, আমরা এতক্ষণ যা দেখলাম, কারণ অক্সিলারি টপিকে আছে। কিন্তু অক্সিলারি আগেও যদি একটা অক্সিলারি চলে আসে, এম অথবা ইজ অথবা আর যে কোনো কিছু আসলে কি করব? যার কথা তার হইতেছে না, হবে কি আমাদের বা প্লাস আইএনজি। ওকে, অক্সিলারি আগে অক্সিলারি আসলে ইউজ টুর ক্ষেত্রে বা প্লাস আইএনজি হয়ে যাবে। আই এম ইউজ টু সুইমিং এভরিডে। আগেরটা অর্থ ছিল অতীতে, যে আমি ডেইলি, আমার একটা অভ্যাস ছিল কি সাঁতার কাটা। আর এটার অর্থ কি দাঁড়ায়? আই এম ইউজ টু সুইমিং এভরিডে, মানে কি আমি ডেইলি সাঁতার কাটতে অভ্যস্ত, মানে এখনো অভ্যস্ত, অভ্যাস যায় নাই। ঠিক আছে, এম এখনো প্রেজেন্ট আছে। আর ইউজ টু সুইম এভরিডে মানে কি অভ্যাস ছিল। এভরিডে দেখে দুটাকে প্রেজেন্ট চিন্তা করার কোনো কারণ নাই, পুরো বাক্যটা আগে পড়তে হবে। ওকে, তো ওই সেন্সে তাহলে আমাদের সব বাক্য মিলার কথা, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে ইউজ টু ইউজ করেও আমাদের অভ্যাস বোঝায় না, অন্য কিছু বোঝায়। যেমন দেখো, সিএনজি ইজ ইউজ টু পাওয়ার ভেহিকেল। সিএনজি মানে কিন্তু সিএনজি গ্যাস, আমরা নর্মালি রাস্তায় সিএনজি দেখলে সিএনজি বলে ডাক দেই, কিন্তু আসলে সিএনজি অটো রিক্সাটার নাম। আসলে সিএনজি মানে সিএনজি গ্যাসটাকে বোঝায়। তো সিএনজি ইজ ইউজ টু পাওয়ার ভেহিকেল। সিএনজি কি জন্য ইউজ করা হয়? আমাদের গাড়িগুলাকে পাওয়ার দেওয়ার জন্য। তার মানে এটা এটা আসলে একটা ভয়েস, আর সেটা কি আমাদের প্যাসিভ ভয়েস। ঠিক আছে, প্যাসিভ ভয়েস স্ট্রাকচার আছে। দেখো, কি ইউজ করা হয়? আমাদের সিএনজিটা ইউজ করা হয় কি জন্য? ভেহিকেলকে পাওয়ার দেওয়ার জন্য। তার মানে ইউজ টু দিয়ে আমরা আসলে অভ্যাস বুঝাচ্ছি না। তো যখন অভ্যাস বুঝাবো না, মানে ইউজ করা বুঝাবো, একে তো নর্মালি ইউজ টু থাকলে হওয়ার কথা ভি,
জিরো, কিন্তু আমরা অক্সিলারি দেখলে দিতেছিলাম ভি প্লাস আইএনজি, তবে এখানেও অক্সিলারিও আছে, তারপরে ইউজ টু আছে, কিন্তু আসলে অর্থটা অভ্যাস আর বুঝতেছে না, তাহলে ঘুরে ফিরে আমরা আগের জায়গাতেই ফেরত দিতেছি, বি জিরো ইউজ করতেছি। ঠিক আছে, জিনিসটা কি হলো তাইলে? ইউজ টু মানে হওয়ার কথা ভি জিরো, তবে ইউজ টুর আগে যদি কোনো অক্সিলারি চলে আসে সেটা করে ফেলবো বি প্লাস আইএনজি, তবে সেটা বি প্লাস আইএনজিও আছে, সরি অক্সিলারিও আছে, ইউজ টু আছে, দুটেই আছে, কিন্তু আমাদের অভ্যাস বুঝতেছে না, তখন কি করব? বি জিরোই বসাবো। মোটামুটি এই তিনটা এক্সাম্পল দিয়ে ইউজ টু সব এক্সাম্পল এবং সবগুলা এমসিকিউ আমরা কভার করতে পারবো, জাস্ট এই তিনটা এক্সাম্পল যদি তুমি বুঝো। তো লাস্টের তিনটা সবাই বুঝছো নাকি বলো আমাকে? বুঝতে পারছি ভাইয়া। এটা কিন্তু উইকলি এক্সামে দিব এখান থেকে কোশ্চেন। আচ্ছা, আজকের ক্লাসের লাস্ট টপিক, সেমি মডেল। এটাও অনেকের বুঝতে অনেক কষ্ট হয়, আমি দেখো মাত্র কয়টা 5টা এক্সাম্পল দিয়ে সব ক্লিয়ার করতেছি। দেখো, সেমি মডেল তার মানে কি? মডেলও সে, আবার মডেল নাও। সেমি মানে কি? অর্ধ, অর্ধেক। তাহলে যে আমাদের ভার্বগুলা একটা বাক্যে প্রিন্সিপাল ভার্ব হতে পারে এবং মডেল অক্সিলারি ভার্ব হতে পারে, তারকে আমরা সেমি মডেল বলি। প্রথমে আমরা দেখছিলাম না ভার্বের দুইটা সাইড দিয়েছিল, একটা প্রিন্সিপাল, একটা হচ্ছে অক্সিলারি, কিন্তু যে দুইটার মাঝখানে পড়ে সেটা হচ্ছে কি? সেমি মডেল। ঠিক আছে, এখন সেমি মডেল গুলা কিভাবে আইডেন্টিফাই করব? শুরুতে দেখছিলাম মডেল ধরার 4টা পয়েন্ট দেখছিলাম, মানে কি? ওদের বৈশিষ্ট্য দেখছিলাম, ওই 4টা একজন বলো আমাকে কি ছিল, বা কাছাকাছি যেতে বললে চলবে। হ্যাঁ, কোশ্চেনটা ধরো, একবার একটু করো, বুঝিনি। আচ্ছা তুমি বলো। হ্যাঁ, বললাম যে এই আমরা শুরুতে দেখছিলাম না যে অক্সিলারির 4টা বৈশিষ্ট্য, কিভাবে বুঝবো যেটা একটা অক্সিলারি? ও 4টা পয়েন্ট বলো। ওটা মনে নেই। কার মনে আছে? ভাইয়া আমি বলি, হ্যাঁ বলো। অক্সিলারির পর ভার্বের বেস ফর্ম বসবে। হুম। অক্সিলারি ভার্বের পর এস বাই এস যুক্ত হবে না। হ্যাঁ, আর দুটো মনে আসতেছে না। আচ্ছা, আরেকটা হচ্ছে নট। অক্সিলারি হ্যাঁ, ঠিক পরেই নট, নট আসবে। নট করা যাবে না। আচ্ছা, 4টা আমি একবারে দেখাই। আচ্ছা, তুমি 3টা বলছো, ওই যে 3টা, এটাও কাছাকাছি, কারণ এখানে এসবিএস না, এসবিএস আসবে কোত্থেকে? তো এই 4টা এবার মাথায় রাখো। ঠিক আছে, এখন এই 4টা যদি মাথায় থাকে তাহলে এবার আমরা এক্সাম্পল গুলো আসি, দেখি মিলাই, তবে একটা কোশ্চেনে করবো, ওটার অ্যান্সার দিতে হবে। আচ্ছা, এবার দেখো, হি নিড নট গো হোম। আচ্ছা দেখো, অক্সিলারি নিড, তাইলে এর ঠিক পরে নট আসবে, তারপরে আমাদের বি জিরো আসবে। হ্যাঁ, মিললো, দুইটা রুল মিলে গেল। হি নিডস টু গো হোম, তাহলে কি এই বাক্যটা ভুল নাকি বলো? অক্সিলারি পরে তো এস বাই এস আসার কথা না, আসলো, আর মাঝখানে টু আসলো, প্রিপোজিশনও আসলো, তাহলে কি এটা ভুল না? না, এটা এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহার। হ্যাঁ, এখানে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, কারণ নিড মানে দরকার। ঠিক আছে, এখানে ওর বাসায় দরকার, সেটা এখন অক্সিলারি থেকে মেন ভার্বে শিফট করে ফেলছে। যখন মেন ভার্বে শিফট করবে, মেন ভার্ব হলে তো সব সময়, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তাই এখানে এস একটা আনাই লাগবে। ঠিক আছে, তো হি নিডস, তারপর একটা টু আনা লাগবে এখন মিলানোর জন্য। ঠিক আছে, এখন একটা টু লাগবে, হি নিডস টু গো হোম, আমার কি তার বাসায় যাওয়া দরকার, তখন একটা প্রিপোজিশন আনে। কিন্তু আমরা কিন্তু অক্সিলারি যে 4টা বৈশিষ্ট্য দেখছি, এখানে কিন্তু প্রিপোজিশনের কোনো ইউজ দেখি নাই, প্রিপোজিশন আসতে পারে না। তো যখন প্রিপোজিশন আসলো, তারপর একটা এসও আসলো থার্ড পার্সনের জন্য, তার মানে কি এই বাক্যটা কারেক্ট। এরপরে দেখি, দেখো, হি ডাজেন্ট নিড টু গো হোম, তার তার বাসা যাওয়া উচিত, দরকার নেই। এটাও তাহলে ঠিক আছে। দেখো, কারণ কি, যখন আমরা নেগেটিভ বাক্য করি, অক্সিলারিটার সাথে আমাদের নটটা অ্যাড করতে হয়। নিড তো এখানে অবশ্যই তাহলে অক্সিলারি না,
কারণ ও যদি অক্সিলারি হতো তাহলে প্রথম বাক্যটার মতো দেখতে হইতো। নিডটা যেহেতু এখানে অক্সিলারি না, এই জন্যই অক্সিলারিটা বের হয়ে গেছে নিডস থেকে। এই যে নিড থেকে এসটা আলাদা হয়ে গেছে, ডাসটা আলাদা হয়ে গেছে, ওর সাথে নটটা আসছে আগে, তারপরে নিড টু গো হোম হয়ে গেছে। ডেয়ারটা দেখি, যেহেতু ডেয়ারও আছে এখানে, ডেয়ারটা কি সেম, হি ডেয়ার সে দিস। আর যদি আমরা নাবাদক করতে চাই তাহলে হি ডেয়ার্স, হি ডাজেন্ট ডেয়ার টু সে, তাই তো এই বাক্যটা ভুল, তাই না? এখানে তো কোনো এসবিএস ভাইয়া ছিল হি না। ডেয়ার টু সে ইস হবে, দিস হবে না? কোনটা, উপরটা নিচেরটা? উপরটা কি হবে বলো? হি ডেয়ার টু সে দিস। ডেয়ার টু সে দিস, এটা ঠিক নাকি? হ্যাঁ, সবার কি এটাই মনে হয় নাকি? দেখো, যদি টু হতো ভাই তাহলে তো এস বাই এস হতো, এটা মডেল অক্সিলারি হিসেবে রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি টু আনতে চাও, যদি টু আনতে চাইতে তাহলে এখানে এসও লাগতো, হি ডেয়ার্স টু সে দ্যাট বা সে দিস। ঠিক আছে, তার মানে এখানে এটা এস পরে নাই। ব্যবহৃত হয়েছে, ওই পরের লাইনটাতে, ওইটাতে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওটাই আমি বলতেছি যে যদি মনে করো যে তোমার এই বাক্যটা ঠিক, তাহলে তোমার একটা এসও আনা লাগবে। তো এখানে কিন্তু এস নাই, টু ও নাই, তার মানে এটা আসলে একটা মডেল হিসেবে ইউজ করা হয়েছে। মডেল নাকি আইডেন্টিফাই করা যাবে, সবার ফার্স্টে আসবে হচ্ছে এস বাই এস নাই, তার ঠিক পরে আসবে এরপরে ভার্বের বেস ফর্ম আছে নাকি, তারপর আবার চেক করো মাঝখানে আবার টু আছে নাকি, ব্যাস এই তিনটা দেখলেই শেষ। এরপর এটা দেখো, হি ডাজেন্ট ডেয়ার টু সে দিস, তাহলে কি ডাজেন্ট আসছে, টু আছে, কোনো সমস্যা নাই, প্রিপোজিশন আসছে, তার মানে কি এই বাক্যটা আসলে কিন্তু ও মডেল হিসেবে আসে না, ওই মেন ভার্ব হিসেবে আসছিল, এই জন্য এখানে ডাজেন্ট আনছি। আর পরে আর একবার শুরুটা মডেল হিসেবে ছিল, এই জন্য হি এর পরে আমি ডেয়ার্স না লিখে ডেয়ারই লিখছিলাম। তার মানে এখানে প্রত্যেকটা বাক্যই আমাদের কারেক্ট। আমাদের আগে জানতে হবে যে মডেল হলে কি হয়, মডেল হলে কি হয় সেটা আমাদের ওই উপরে 4টা পয়েন্ট দেখে আসবা, তাহলে এরপরে যা তুমি যেতে পারবা। এটা দেখার আসলে কোশ্চেনটা কি, এখানে কোশ্চেন হচ্ছে তোমাকে নিড অথবা ডেয়ার আলা একটা বাক্য দিয়ে বলবে এটা কি মডেল অক্সিলারি এখানে নাকি এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে আছে অথবা মেন ভার্ব হিসেবে আছে, কোশ্চেনটা হবে এমন। এখন আমি দুইটা বাক্য লিখবো, আমাকে বলবা বাক্য দুইটা ঠিক আছে নাকি। এখানে হোম লিখছি, স্যামকে সেম বানাই ফেলছি। আচ্ছা, মৌরি বলো এখান থেকে কোনটা কারেক্ট? দুইটাই ভুল। দুইটা বাক্য ভুল লিখবো কি করতে আমি? কিন্তু ক্যারিন লিখছেন বলো এটা কোনটা ঠিক? ভুল। দুইটাই তো ভুল লাগতেছে ভুল লাগতেছে? ভাইয়া, কারণ হচ্ছে নিডস এর পরে টু হবে না, মানে যদি নিড হইতো তখনই না ওটা ঠিক হইতো। হুম, তাহলে তোমাকে একটা কোশ্চেন করলাম, দুইটাই ভুল হবে নাকি, একটা ঠিক আছে, ভালো করে দেখো। সিনথিয়া বলো কোনটা ঠিক? ভাইয়া সেকেন্ডটা ঠিক। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ডটাই। সেকেন্ডটা ঠিক না? এটাও ঠিক নাই ভাইয়া, দুইটাতেই টু হবে, দুইটাই তো দুইটাতেই ভাই টু ভুল রাইট। আছে, হ্যাঁ, দুইটাই ভুল। দুইটাই ভুল। ডাজেন্ট আচ্ছা, ওটা ঠিক হইতো, যদি টু দেওয়া হইতো তাহলে ঠিক হতো। হ্যাঁ, আচ্ছা দেখো, স্যাম নিডস টু গো হোম দিলে ঠিক, অথবা স্যাম নিড তারপরে কি গো হোম, তাহলে ঠিক, অথবা এস সরাও, এস আনলে টু আনো। ঠিক আছে, তো এই জন্য দুইভাবে এটা ভুল ছিল, এখানে আমার এস ছিল যেহেতু। এরপর এটা দেখো, স্যাম ডাজেন্ট নিড গো হোম, ডাজেন্ট নিড টু আনো তাইলে ঠিক, অথবা যদি টু আনতে না চাও তাহলে ডাজেন্টটা সরাই দাও। ডাজেন্টটা সরাই দিয়া পরে কি করতে, আচ্ছা ডাজেন্টটা সরাই পরে নটটা কই আনবো?
এখানেই নিডেন্ট, নিডের পরে নট। নিডের পরে আনবো, এখানে না। নিডের পরে নট। হ্যাঁ, তাইলে ঠিক আছে। এই হচ্ছে আমাদের সেমি মডেলের ইতিহাস। ঠিক আছে, এভাবেই আমরা অ্যান্সার করতে পারবো। ওকে, তো সেমি মডেল এখান থেকে আসে, কোশ্চেন থেকে সেমি মডেল থেকে আসে। তারপরে এই যে এখানকার যেগুলো লিখছি এগুলো সবগুলা থেকেই আসে। এই মডেলের সবগুলো ইম্পর্টেন্ট এখানে, আর বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইউজ টুটা আর হচ্ছে এই ক্যান কোডেরটা বেশি ইম্পর্টেন্ট। উড রাদারটাও ইম্পর্টেন্ট, আর দেন দিয়ে আসে। কোন বাক্যে দেখলা যে দেন আছে, ঠিক আছে, এটা একটু যাই। এই যে এটা এখানে একটা বাক্য দেখলা তুমি যে পরে একটা দেন আছে, ভাইয়া কোশ্চেনটা মানে হ্যাঁ কিছু তো দেখা যাচ্ছে না। অন্যরা দেখতেছো? বাকি জি ভাইয়া, দেখতেছি দেখতেছি। দেখা যায়। আচ্ছা, আমি এক্সাম্পল দিচ্ছি আই উড রাদার স্টার দেন বিগ, এবং ম্যাক্সিমাম মানুষ এইটাই জানে। তবে এখানে একটা পাঠাতে পারে, দেখো এই সেম বাক্যটাই মনে করো একটাই দিল ভার্ব প্লাস আইএনজি, তাহলে তোমার এটাও ভার্ব প্লাস আইএনজি আনতে হবে অপশন থেকে। এটা হচ্ছে এখানে প্যাচের কাহিনীটা, যদি বেশি প্যাচে। আদারওয়াইজ কি থাকবে, এখানে দেন দিল, দুইটা বাক্য দিয়ে দিল, তোমাকে জিজ্ঞেস করলো এই জায়গাটা কি বসবে, উড রাদার বসবে নাকি হ্যাড বেটার বসবে, মানে আই হ্যাড রাদার কি বলে আই হ্যাড বেটার স্টার দেন বিগ, এমন কোনো অ্যান্সার দেওয়া যায় নাকি? তখন কিন্তু হ্যাড বেটার হবে না, কারণ হ্যাড বেটার তো কম্পারিজন বোঝায় না, জাস্ট একটা প্রিফারেন্স বোঝায় বা উচিত বোঝায়, বরং ভালো বোঝায়। মানে ওটাও বরং ভালো, কিন্তু এখানে কি দুইটার ভিতরে কম্পারিজন, ওখানে কিন্তু কোনো দুইটার ভিতরে কম্পারিজন ছিল না, একটা খালি। তো দুইটার ভিতরে মানে দেন দেয়ার কম্পারিজন থাকলে উড রাদার, যদি শুধু একটা ওয়ার্ডই থাকে তখন হ্যাড বেটার দিব। এটা হচ্ছে এখানকার কথা। আর উপরে যা যা দেখছি এখান থেকে স্ট্যাটিকটা লাগবে, তারপর হচ্ছে আমাদের কগনিটিভটা লাগবে, তাছাড়া এখানের লিঙ্কিং ভার্বটা লাগবে। কমপ্লিমেন্ট কি না এগুলা তেমন একটা কোয়েশ্চেন না, আর আমাদের অবজেক্ট গুলাও চিনা জানতে হবে। যেহেতু আমরা পড়ছি আমরা সবই দেখবো, কারণ দেখা গেল একটা কোয়েশ্চেন দিয়ে দিলেও যেটাই ওইটাই তুমি পারলা না, যে ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ এটাই পারলা না, তখন তো আফসোস হবে। এর জন্য কোনো কিছুই বাদ দেন, আমরা সবই দেখছি। ঠিক আছে, তো এই ক্লাসে আমরা কি কভার করলাম আসলে? আমরা যদি একবারে উপরে যাই, এখান থেকে আমরা কভার করছি হচ্ছে ফাইনাইট ভার্ব গুলা। ঠিক আছে, ফাইনাইট ভার্ব আমরা সবগুলা কভার করছি, নন ফাইনাইট পুরোটা বাকি আছে, ওটা কভার করব। আর এখান থেকে শুধুমাত্র কজেটিভটা বাকি আছে, কজেটিভটা আমরা দেখব। পজিটিভ, পজিটিভটা আমরা দেখবো। তার নেক্সট ক্লাস হচ্ছে নন ফাইনাইট আর পজিটিভ নিয়ে আরেকটা ক্লাস হবে ভার্বের, আর 4 নাম্বার ক্লাসটা। তাহলেই আমাদের ভার্ব শেষ হবে। আচ্ছা, আজকের ক্লাসটা রেকর্ডটা অফ করি।